হ্যালো বাচ্চারা, তড়িৎ রসায়ন খুব ছোট একটা চ্যাপ্টার। যদি আমরা সিলেবাসের বাইরের কথা চিন্তা করি তাহলে অনেক বড়, আর যদি সিলেবাসের অংশটুকু চিন্তা করি তাহলে যথেষ্ট ছোট একটা চ্যাপ্টার এবং এক্সামের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা ইঞ্জিনিয়ারিং এমসিকিউতে আজকে পড়াশোনা করব তড়িৎ রসায়ন নিয়ে। তো তড়িৎ রসায়ন থেকে কি টাইপের প্রশ্ন হয় বিশেষ করে প্রিলিতে, এবং কোন কোন টপিকগুলোকে ইম্পর্টেন্স দেওয়া জরুরি, আমরা এই ক্লাসের মাধ্যমে এই আইডিয়াগুলো নিব। তো চলো আমরা স্টার্ট করি। তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা নির্ণয়। ওকে, প্রথমে আসি, দেখি কি বলছে যে 63.5 গ্রাম কপার ক্যাথোডে সঞ্চিত হতে কি পরিমাণ বিদ্যুৎ চার্জ ব্যয়িত হবে। তো আমরা এই ধরনের কোশ্চেনগুলো সলভ করার জন্য এখানে তুমি দেখবা যে সূত্র দিয়ে আমরা ম্যাথ করতেছি, বাট এখানে অনেক ম্যাথ আছে যেটা তুমি মুখে মুখে করতে পারো। বিশেষ করে ফ্যারাডের হিসাবটা, যে অমুকরে জমা করতে কত ফ্যারাডে লাগবে, তমুকরে জমা করতে কত কুলম্ব লাগবে, এগুলা মুখে মুখেই ক্যালকুলেট করা যায়। বাট স্টিল আমরা সূত্রের মাধ্যমে যাই। তোমরা এক্সাম হলে এখন সূত্র দিয়ে প্র্যাকটিস করবা, ওই প্র্যাকটিসটাই তোমাকে এক্সাম হলে মুখে মুখে করার কি বলে মানে এটা দিবে আর কি, হ্যাঁ, কনফিডেন্সটা দিবে। ওকে, তাহলে আমরা ছোটবেলায় কি শিখেছিলাম? কিউ ইকুয়াল টু এন ই এফ, ঠিক আছে? তো বলছে কি পরিমাণ বিদ্যুৎ চার্জ ব্যয়িত হবে, এই বিদ্যুৎ চার্জটা কোনটা? কিউ। ওকে, তো এখন আসি 63.5 গ্রাম, এটা মূলত কত? এটা হচ্ছে কপারের 1 মোল। তাহলে এন এর মান কত? 1 ইনটু ইনটু কপার কিভাবে জমা হয় ভাইয়া? এই যেভাবে কপার 2 প্লাস প্লাস 2টা ইলেকট্রন, তাহলে কি হলো? কপার। তাহলে এখানে তুল্য সংখ্যা ই এর মান কত? ই এর মান হচ্ছে 2। আমরা এভাবে বিক্রিয়া লিখেও বুঝতে পারি, অথবা আমরা যদি বলি যে কপারের তুল্য সংখ্যা কত? 2, তো ইজিলি আমরা সেটা প্রকাশ করতে পারবো। এখন যাদের তুল্য সংখ্যা ভ্যারি করে তাদের ক্ষেত্রে বিক্রিয়া লেখা উত্তম, আর যেসব ক্ষেত্রে ভ্যারি করে না সেক্ষেত্রে বিক্রিয়া লেখার কোনো দরকার নাই, ডিরেক্ট তুমি তুল্য সংখ্যাটা বসায় দিবা। ওকে, তাহলে এখানে তুল্য সংখ্যা কত? 2 ইনটু ফ্যারাডে, তাহলে কত দাঁড়াচ্ছে? 2 ফ্যারাডে। 2 ফ্যারাডে হইলে আমাদের অ্যান্সার কোনটা? এই যে সি নাম্বার, 2 ফ্যারাডে। 45450 কুলম্ব চার্জ অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড দ্রবণের মধ্যে দিয়ে প্রবাহিত করলে কি পরিমাণ অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা হবে? আচ্ছা, ক্যাথোডে কে জমা হয়? অ্যালুমিনিয়াম জমা হয়। এখন অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা কত? 3। এটা যদি কনফিউজ মানে হয়ে যাও তাহলে এই যে অ্যালুমিনিয়াম 3 প্লাস প্লাস 3টা ইলেকট্রন অ্যাবজর্ব করে, 3টা ইলেকট্রন সে কি করে? গ্রহণ করে অ্যালুমিনিয়াম হিসাবে জমা হয়। তাহলে এখানে তুল্য সংখ্যা কত হবে? 3। এটা আমরা ডিরেক্ট হিসাব করতে পারতাম যে অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা 3 করতে পারতাম, ঠিক আছে? আচ্ছা, এখন বলছে এত কুলম্ব চার্জ প্রবাহিত করলে কি পরিমাণ অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা হবে। তাহলে আমাদের সূত্র কি? কিউ ইকুয়াল টু এন ই এফ, ঠিক আছে? এখন কি পরিমাণের কথা বলছে? পরিমাণের কথা বললে এন এর মান আমরা কি লিখবো? এন এর মান লিখবো হচ্ছে ডাব্লিউ বাই এম ইন্টু ইএফ। এবার মানগুলো বসায় দিই। কিউ এর মান কত? 45450, এইটা ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, কতটুকু জমা হবে আমরা জানি না। ডাব্লিউ এম কত? এম হচ্ছে 27 ইন্টু তুল্য সংখ্যা 3 ইন্টু ফ্যারাডে হচ্ছে 96500, 96500, ঠিক আছে? এবার এখান থেকে ক্যালকুলেট করলে ডাব্লিউর মান যেটা আসবে সেই গ্রামটাই হচ্ছে আমাদের অ্যান্সার। শেষ। খুবই সিম্পল কোশ্চেন, খুবই সিম্পল কোশ্চেন। ওকে, যাই পরেরটা। একটি ত্রিযোজী ধাতব আয়নের 1 মোল আয়ন কি পরিমাণ বিদ্যুৎ পরিবহন করে? ত্রিযোজী মানে কত? ত্রিযোজী মানে হচ্ছে যার যোজনী 3, মানে তুল্য সংখ্যা 3। ধরো এই যে অ্যালুমিনিয়াম 3 প্লাস 3টা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম হিসেবে জমা হয়, এরকম। সেক্ষেত্রে আমরা যদি দেখি কিউ ইকুয়াল টু এন ই এফ, কি পরিমাণ বিদ্যুৎ পরিবহন করবে, অর্থাৎ টোটাল বিদ্যুৎ পরিবহনটাই হচ্ছে কিউ। কিউ কি? কিউ ইকুয়াল টু আইটি। কিউ ইকুয়াল টু আইটি মানে নির্দিষ্ট সময় ধরে যে পরিমাণ বিদ্যুৎ পরিবহন করে ওইটাই তো কিউ। তাহলে যখন বলছে যে কি পরিমাণ বিদ্যুতের পরিমাণটা, ওই বিদ্যুতের পরিমাণটা হচ্ছে চার্জ, কিউ। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা আসি এন, একটি ত্রিযোজী ধাতব আয়নের ক্ষেত্রে, হ্যাঁ, 1 মোল আয়ন, তাহলে এর মান কত? 1 মোল ইন্টু ত্রিযোজী যেহেতু 3 ইন্টু এফ, তার মানে কত? 3 ফ্যারাডে। 3 ফ্যারাডে মানে হচ্ছে 3 ইন্টু 96500। এটা ক্যালকুলেট করলে যেটা আসবে এই কুলম্বটাই হচ্ছে আমাদের
অ্যান্সার। ঠিক আছে, তো এগুলা এত কিছু লেখা লাগে না, যখন তুমি এগুলা প্র্যাকটিস করতেছো তুমি ডিরেক্ট 96,500 কে 3 দিয়ে গুণ দিয়ে দিবা, হয়ে গেছে তোমার 15 সেকেন্ডে কাজ। গলিত গলিত ক্যালসিয়াম ক্লোরাইড থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে 20 গ্রাম ক্যালসিয়াম ধাতু নিষ্কাশনে কত কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন হবে, কত কুলম্ব বিদ্যুৎ বা চার্জ প্রয়োজন হবে? তাহলে কিউ ইকুয়াল টু NEF। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু চার্জ বের করতে বলছে, এনটা আমরা কি লিখবো? W/M। যখনই পরিমাণের কথা বলবে তখন N লিখবো W/M, সাথে হচ্ছে EF। মান বসায় দাও। W কত? 20 গ্রাম। M কত ক্যালসিয়ামের? 40 ইন্টু ক্যালসিয়াম কি 2+, তাহলে তুল্য সংখ্যা কত? 2 ইন্টু 96,500। এবার ক্যালকুলেট করো, যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, একটি 5 মোলার কপার সালফেট দ্রবণের ভিতর দিয়ে 2.5 ফ্যারাডে, আচ্ছা 5 মোলার কপার সালফেট দ্রবণের কথা বলছে, 2.5 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করা হলো। ক্যাথোডে জমা হওয়া কপারের পরিমাণ নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখানে দেখো ইউনিটটা দেওয়া আছে গ্রাম ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তুল্য ভরের কথা বলছে। তা আমরা যদি কপারের তুল্য ভর চিন্তা করি, দেখো ই অফ কপার, তুল্য ভর কি? ই, তাই না? ইকুইভ্যালেন্ট ম্যাস, এটা কার? কপারের ইকুয়াল টু কি? ইকুয়াল হচ্ছে M/E। এম এর মান কত? এম হচ্ছে 63.5 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে এটা হচ্ছে কপারের কি? তুল্য ভর, গ্রাম ইকুইভ্যালেন্ট ম্যাস, তুল্য ভর। ওকে, এখন আমাদেরকে বলছে যে 2.5 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করা হলে ক্যাথোডে জমা হওয়া কপারের পরিমাণ কত হবে? ক্যাথোডে জমা হওয়া কপারের পরিমাণ কত হবে? আচ্ছা, খেয়াল করো ভাইয়া, খেয়াল করো। কপার জমা হয় কিভাবে? কপার জমা হয় এভাবে, কপার 2+ প্লাস 2টা ইলেকট্রন গিয়ে কপার হিসেবে জমা হয়। আচ্ছা, এখন কপারের 1 মোল জমা হওয়ার জন্য আমাদের কত ফ্যারাডে লাগবে? লাগবে হচ্ছে 2 ফ্যারাডে। কপারের 1 মোল জমা হওয়ার জন্য কত ফ্যারাডে লাগবে? 2 ফ্যারাডে লাগবে। আর এখানে দিছে কত? 2.5। তাহলে এই যে 2 ফ্যারাডে বিদ্যুৎ দিলে, 2 ফ্যারাডে বিদ্যুৎ যখন আমরা দিব, তখন জমা হয় কত? 1 মোল। কত মোল? 1 মোল, বা হচ্ছে কত? 63.5 গ্রাম। 63.5 গ্রাম। ক্লিয়ার? 2 ফ্যারাডে যখন আমরা দিব। ওকে, আচ্ছা এবার আসি, যখন আমরা যদি 1 ফ্যারাডে দিই, 1 ফ্যারাডে দিলে আমার জমা হবে কতটুকু? এই 63.5/2 গ্রাম, তাই না? আচ্ছা, এবার খেয়াল করো তো ভাইয়া, এই যে 63.5 গ্রাম, এটা কি? 63.5/2 এটা কি? এটা হচ্ছে কপারের গ্রাম ইকুইভ্যালেন্ট ভর, তাই না? গ্রাম ইকুইভ্যালেন্ট ভর কত? 1 ই অফ কপার, তাই তো? যদি বলি যে কপারের গ্রাম ইকুইভ্যালেন্ট ভর কত? 63.5/2, তাহলে এই যে জিনিসটা, এটা কত? কপারের গ্রাম ইকুইভ্যালেন্ট ভর, তাই না? আচ্ছা, এখন এটা কত? যখন 1 ফ্যারাডে দিব, 1 ফ্যারাডে দিলে আমরা যদি 2 ফ্যারাডে দিই পাবো 1 মোল, 63.5 গ্রাম। সেটা হচ্ছে মোলার ম্যাস। কোন ম্যাস? মোলার ম্যাস, আমার মোলার ভর, 1 মোলের ভর। ঠিক আছে, আর যখন আমরা 1 ফ্যারাডে দিব তখন পাবো 63.5 গ্রাম। এটা কোন ভর? এটা হচ্ছে যে গ্রাম ইকুইভ্যালেন্ট ভর। এটা কি? এটা হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট ভর। ওকে, এবার যদি আমরা 2.5 দিই, 2.5 যদি আমরা 2.5 ফ্যারাডে দেই, দিলে আমরা পাবো কত? এবার 1 দিলে যদি নিচে যায়, 2 দিলে কি গুণ হবে? 2.5 ইন্টু 63.5/2 গ্রাম ইকুইভ্যালেন্ট ম্যাস। ঠিক আছে, ইকিউভি, গ্রাম ইকুইভ্যালেন্ট ম্যাস। তাহলে কপারের যেই গ্রাম ইকুইভ্যালেন্ট ম্যাস,
এটার 2.5 গুণ পাইতেছি আমরা, 2.5 গুণ। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এই যে এটা 2.5 গ্রাম ইকুইভ্যালেন্ট ম্যাস, 2.5 গ্রাম ইকুইভ্যালেন্ট ম্যাস। কনসেপ্টটা বুঝছো কিনা একটু দেখো, না হলে আবার খেয়াল করো, ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার যে আমরা যখন তোমার কাছে মনে হইতে পারে যে দুইটা ইলেকট্রন আছে 2 ফ্যারাডে, তাহলে 2.5 ফ্যারাডে দিতেছি, তাহলে 2 × 2.5 না 5 গ্রাম ইকুইভ্যালেন্ট মাস। বাট কপারের যে গ্রাম ইকুইভ্যালেন্ট মাস, যেটা গ্রাম ইকুইভ্যালেন্ট মাসকে কিন্তু অলরেডি আমরা 2 দিয়ে ভাগ দেই, মানে 2 দিয়ে বলতে তুল্য সংখ্যা দিয়ে ভাগ দেই। তো তুল্য সংখ্যা দিয়ে ভাগ দিলে ম্যাসটা কি অর্ধেক হয়ে গেল? তাহলে 2 ফ্যারাডে দিয়ে আমরা যে মোলার ম্যাসটা পাইতাম, 2 ফ্যারাডে দিয়ে তার অর্ধেক পাবো আমরা গ্রাম ইকুইভ্যালেন্ট ভর। সেক্ষেত্রে আমরা যখন এই ঐকিক নিয়মটা করি তখন আমরা দেখতেছি যে 2.5 ফ্যারাডে দিলে আমরা পাবো হচ্ছে 2.5 ইন্টু গ্রাম ইকুইভ্যালেন্ট মাস। এখন গ্রাম ইকুইভ্যালেন্ট মাস বলতে কত? 63.5/2। ঠিক আছে, তাহলে আমরা এটাকে ডিরেক্ট লিখতে পারি, এইভাবে যে এই জিনিসটা হচ্ছে 2.5 গ্রাম ইকুইভ্যালেন্ট মাস অফ কপার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? হোপফুলি পারবো আমরা। তড়িৎ বিশ্লেষণে ফ্যারাডের প্রথম সূত্র, এই চ্যাপ্টার থেকে তুমি যদি কোশ্চেন দেখো, ধরো 100টা কোশ্চেনের মধ্যে 70% কোশ্চেন হচ্ছে এই ফ্যারাডের প্রথম সূত্র বা দ্বিতীয় সূত্র, প্রথম সূত্রই আর কি। 100টার মধ্যে 70টা বা 80টাও হইতে পারে। কারেন্ট চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হয় তা নির্ভর করে কিসের উপর? কারেন্ট চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হবে সেটা নির্ভর করে কিসের উপর? আমরা ছোটবেলায় শিখেছিলাম W = MIT/EF। ঠিক আছে, তো দেখো তো এইখানে ক্যাথোডের আকার আছে, এখানে নাই। বা যদি এটা বলো Q = NEF, যেই সূত্রই বলো, আধানের পরিমাণ ও ধাতব আয়নের আধান নম্বর, আধানের পরিমাণ এই যে Q আছে, আধান নম্বর এই যে E আছে, তার মানে এইখানে বি নাম্বারটার উপর ডিপেন্ড করে। ক্যাথোডের আকৃতি নো, ধাতুর প্রকৃতি না, আমাদের এখানে নির্ভর করে এই যে এইগুলোর উপরে, আধানের পরিমাণ ও ধাতব আয়নের আধান নম্বর। যদি জিজ্ঞেস করতো যে কারেন্টের পরিমাণ, অবশ্যই কারেন্টের পরিমাণই তো আধানের পরিমাণ। যদি জিজ্ঞেস করতো যে ভর, হ্যাঁ করে, তুমি কতটুকু দিলে কতটুকু পাবা, অবশ্যই ডিপেন্ড করতেছে। তুমি 1 গ্রাম দিলে যে তড়িৎ বিশ্লেষণ হবে, 10 গ্রাম দিলে তো ডেফিনেটলি তার চেয়ে ডিফারেন্ট হবে। বাট এখানে যে অপশনগুলো আছে সেখানে আধানের পরিমাণ ও ধাতব আয়নের আধান নম্বর। অ্যালুমিনিয়ামের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত? আচ্ছা, কেমিস্ট্রিতে তুল্যাঙ্ক দুইটা, একটা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক যেটাকে আমরা বলি হচ্ছে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, আর একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যেটাকে আমরা বলি ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। সেটা কি? সেটা হচ্ছে জেড। এই জেড হচ্ছে M/EF। এখন যদি আমরা অ্যালুমিনিয়ামের কথা বলি, তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা মানগুলো বসায় দিব। অ্যালুমিনিয়ামের ম্যাস কত? 27, তুল্য সংখ্যা হচ্ছে 3 × 96,500। শেষ। ক্লিয়ার? এবার এখানে ক্যালকুলেট করলে যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার। একটি তামার তারের ভেতর দিয়ে 15 মিনিট ধরে 0.1 মিলিঅ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে কতটি ইলেকট্রন প্রবাহিত হবে? কতটি ইলেকট্রন প্রবাহিত বলছে, তো আমাদেরকে টাইম দেওয়া হয়েছে 15 মিনিট ধরে এবং 0.1 মিলিঅ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে। তো আমরা একটু দেখবো যে 0.1 মিলিঅ্যাম্পিয়ার বিদ্যুৎ 15 মিনিট ধরে যদি চালনা করি তাহলে কতটুকু চার্জ জমা হয় বা কতটুকু চার্জ প্রবাহিত হয়। আমরা ছোটবেলায় শিখেছিলাম Q = IT। এই কিউটা কি? কিউটা হচ্ছে চার্জের পরিমাণ। হ্যাঁ, তো এখন আমরা বসাই কতক্ষণ। I হচ্ছে আমার 0.1 মিলিঅ্যাম্পিয়ার, এটাকে আমরা অ্যাম্পিয়ারে নিয়ে যাব, 10⁻³ দিয়ে গুণ দিব, ইন্টু টি হচ্ছে 15 মিনিট, তার মানে 15 × 60 সেকেন্ড। তাহলে এইখানে আমরা পেয়ে যাব কি? এই যে বাক্স কুলম, তার মানে এত কুলম চার্জ প্রবাহিত হয় যখন এই ডাটাটা দেয়া থাকবে। ক্লিয়ার? এখন বাচ্চারা খেয়াল করো, আমাদেরকে বলছে কতটি ইলেকট্রন প্রবাহিত হবে, কতটি ইলেকট্রন প্রবাহিত হয়। আচ্ছা ভাইয়া, একটি ইলেকট্রনের চার্জ কত? একটি ইলেকট্রনের চার্জ কত? E- এর চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম, তাই না? 19 কুলম। তাহলে আমরা কি এটা লিখতে পারি না যে 1.6 × 10⁻19 কুলম ইকুয়াল টু একটি ইলেকট্রন, তাই না? ছোটবেলা যেই ঐকিক নিয়মের ম্যাথগুলো আমরা করতাম, এই যে এরকম ছিল। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 1.6
1.6 into 10 to the power minus 19 কুলম্ব ইকুয়াল টু কত? একটি ইলেকট্রন। একটি ইলেকট্রন, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কত কুলম্ব আমরা পাইছি? বাক্স কুলম্ব পাইছি। ধরলাম আমরা এটা এক্স কুলম্ব, ধরলাম এক্স কুলম্ব। তাহলে এই এক্স কুলম্ব ইকুয়াল টু কতটি ইলেকট্রন? শেষ। তাহলে সুতরাং তোমরা করবা এত কুলম্ব মানে একটি ইলেকট্রন, এক কুলম্ব মানে কতটি ইলেকট্রন, এবং এক্স কুলম্ব ইকুয়াল টু কয়টা ইলেকট্রন? 1/1/1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইন্টু এক্সটি ইলেকট্রন। এখান থেকে যে বাক্সটা তোমার আসবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। সেটা দেখবা এখানে কোনো না কোনোটার সাথে মিলে যাবে, ঠিক আছে? তাহলে যখন বলবে যে কতটি ইলেকট্রন প্রবাহিত হবে, তখন আমরা এই ফর্মুলাটা, কারণ এখানে কি বলে এটাকে, যদি বলতো যে কতটি কপার পরমাণু হবে প্রবাহিত হবে, তখন এক ধরনের হইতো, কিন্তু এখানে বলছে কতটি ইলেকট্রন প্রবাহিত হবে। তো পার্টিকুলারলি যদি ইলেকট্রন বলে তখন এইভাবে করার ট্রাই করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে যাই আমরা পরেরটাতে। এটা 11 নম্বর স্লাইড। আমি 10 নম্বর স্লাইড পর্যন্ত পড়ানোর পরে দেখি একটু ঘুম লাগতেছিল, তো আমি একটু পজ করে তারপরে তোমার হচ্ছে একটু হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে এসে দাঁড়ায় অ্যাজ ইউজুয়াল আমি পড়ানো শুরু করছি। পড়াইতে পুরো যতগুলো স্লাইড ছিল সবগুলা পড়াইছি, রেকর্ড করছি। রেকর্ড করার পর যখন আমি স্টপ রেকর্ডিং দিব, তখন গিয়ে দেখলাম ওই যে পজ করছি, পজ করার পর আমি আর স্টার্ট রেকর্ডিং দেইনি। তো মাঝে মধ্যে তোমাদেরকে যখন বলি যে এই ক্লাসটা অমুক টাইমে দিব, ওই ক্লাসটা অমুক টাইমে দিব, তো মাঝে মধ্যে মিস শিডিউল হয়। কেন হয় জানো? বেশ কিছু কারণ থাকে, তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট একটা রিজন হচ্ছে এই ধরনের ভুলগুলো মাঝে মধ্যে হয়ে যায়। এবং যখন তুমি ধরো 2 ঘন্টা একটা শুট দিবা বা 1.5 ঘন্টা একটা শুট দিবা, এবং তুমি এই ধরনের সিলি মিস্টেক্স গুলা করো, তখন নিজেকে এত অসহায় লাগে এবং শুট করার যে মোটিভেশনটা নষ্ট হয়ে যায়। আমরা তো মানুষ, আমরা তো ভুলভাল করি, এটা খুবই স্বাভাবিক। তো এরকম ভৌতিক ভুলগুলা যখন হয়, খুব কান্না পায়। আমার মনে করো বুক ফেটে কান্না আসতেছে যে কি করলাম, আবার এই সেম জিনিসটার জন্য আবার শুটে দাঁড়াইছি। হোয়াটএভার, মজার আর কি, এরকম হয়, মজার ঘটনা ঘটে মাঝে মধ্যে, ভৌতিক কাহিনী। আমরা যাই পরেরটাতে। অ্যালুমিনিয়ামের লবণের দ্রবণে কত বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে 9 গ্রাম অ্যালুমিনিয়াম জমা হবে? কার কথা বলছে? অ্যালুমিনিয়ামের কথা বলছে, যে ক্যাথোডে 9 গ্রাম অ্যালুমিনিয়াম জমা হবে। কত বিদ্যুৎ সম্পর্কে আমাদের জানতে চাইছে, ঠিক আছে? কত বিদ্যুৎ চালনা করলে, ঠিক কত পরিমাণ, বিদ্যুতের পরিমাণটা জানতে চাইছে। তো আমরা, আমাদের সূত্র হচ্ছে কিউ ইকুয়াল টু এন ই এফ, ঠিক আছে? তো এখন কত গ্রামের কথা বলছে? 9 গ্রাম। যখনই গ্রামটা চলে আসবে তখন আমরা এনটাকে কি লিখবো? W/m/E/F। এবার আমরা মানগুলো বসায় দিই। W এর মান হচ্ছে 9 গ্রাম, অ্যালুমিনিয়ামের ভর কত? 27, ইন্টু অ্যালুমিনিয়াম কিভাবে জমা হয়? এই যে এইভাবে জমা হয়। অ্যালুমিনিয়াম 3+ প্লাস 3টা ইলেকট্রন গিয়ে অ্যালুমিনিয়াম হিসাবে জমা হয়। তার মানে অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা 3। এভাবে বিক্রিয়া লিখে তুল্য সংখ্যা হিসাব করা যাবে না। অ্যালুমিনিয়াম এর তুল্য সংখ্যা 3, এটা আমাদের আগে থেকে জানতে হবে, কারণ অ্যালুমিনিয়াম কি 3+ 3টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। খুবই ইজি জিনিস। 3 ইন্টু এফ। তাহলে এটা কাটাকাটি করলে 3 9 27, 9 9 কাটা গেলে থাকে 1 ফ্যারাডে। তাহলে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 1 ফ্যারাডে। এই যে জিনিসগুলো এখন ধরো আমি লিখতেছি কিউ ইকুয়াল টু এনইএফ, তুমি এখন লিখবা, কিন্তু এটা প্র্যাকটিস করতে করতে পরীক্ষার হলে এটা লেখা লাগবে না। পরীক্ষার হলে তুমি এটা গিয়ে জাস্ট দেখবা, মুখে মুখে ক্যালকুলেশন করবা, মান বসায় দিবা, ঠিক আছে? এইটুকু ফার্স্ট হইতে হবে বুয়েটে বা সিকিউরিটির মতো বা ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় পড়তে হইলে, ঠিক আছে? ওকে, এটা কিন্তু বুয়েট প্রিলি 23-24 কোশ্চেন। হ্যাঁ, পরেরটা 5 অ্যাম্পিয়ার মাত্রার তড়িৎ 60 মিনিট ধরে কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ কপার সঞ্চিত হবে? ক্যাথোডে কি পরিমাণ কপার সঞ্চিত কথা বললেই আমাদের সূত্র আছে W ইকুয়াল টু MIT/EF।
W ইকুয়াল টু MIT/EF। এই যে সূত্রটা, এই সূত্র দিয়ে দেখবা এখন হাজার হাজার কোটি কোটি ম্যাথ আছে এবং সব দেখো ম্যাক্সিমাম ম্যাথ শুধু এই সূত্র ঘুরে ফিরে এই সূত্র। ঠিক আছে, তাহলে আমরা দেখি। আচ্ছা, কপারের এম কত? এখানে জমা হবে কে ভাইয়া? জমা হবে কপার। তুমি কিন্তু এখানে যদিও বলছে কই যেন কপার সালফেট দ্রবণের মধ্যে দিয়ে বিদ্যুৎ চালনা করছে, তুমি কিন্তু কপার সালফেটের এম বসাইতে পারবা না। এম বসাবা কার? যে জমা হবে তার। তুল্য সংখ্যা কার? যে জমা হবে তার, অর্থাৎ কপারের। তো আমাদের কপারের এম কত? এম হচ্ছে 63.5 ইন্টু আই কত? এই যে 5 এম্পিয়ার। 5 এম্পিয়ার সময় 60 মিনিট। 60 মিনিট মানে 1 ঘন্টা 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড ডিভাইডেড বাই ইএফ। এই যে কপার কি? কপার 2+ না? কপার 2+। তো কপার 2+ হলে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 2টা। তার মানে তুল্য সংখ্যা 2 ইন্টু 96,500। এখানে ক্যালকুলেটর চাপ দিলে যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, এখন দেখবা যে বাকি যতগুলো ম্যাথ আসতেছে সব এই সূত্র, এই যে ফ্যারাডের প্রথম সূত্রে সব ম্যাথ শুধু W ইকুয়াল টু MIT/EF। এটা এবার হাজার হাজার ম্যাথ পাবা। কপার সালফেট দ্রবণে 2 এম্পিয়ার মাত্রার বিদ্যুৎ 60 মিনিট চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ কপার সঞ্চিত হবে? এক্স্যাক্টলি সেম ম্যাথ। তোমার সূত্র কি? সূত্র হচ্ছে W ইকুয়াল টু MIT/EF। এবার তুমি বসায় দাও। এম এর মান কত? আবার সেই 63.5। তোমার আই কত? এই যে 2 এম্পিয়ার ইন্টু সময় হচ্ছে 60 মিনিট মানে 3600 সেকেন্ড। তারপরে তোমার তুল্য সংখ্যা 2 আর হচ্ছে 96,500। শেষ। তো এই টাইপের ম্যাথগুলো কিন্তু প্রচুর আসে পরীক্ষায়। হ্যাঁ, এগুলো একটু মানে যত দ্রুত প্র্যাকটিস করা যায় এই টাইপের পড়তে হবে। তুতের দ্রবণে, তুত মানে কি? তুত মানে হচ্ছে কপার সালফেট 5 অণু পানি। আচ্ছা, এখন যার দ্রবণই হোক জমা হবে কে? জমা হবে কপার। কপার জমা হবে মানে তোমার সূত্র ওই যে W ইকুয়াল টু MIT/EF। এখানে তুমি ডাটাগুলো বসাই দিবা। এই যে 50 মিনিট কারেন্ট, এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলে তড়িৎ দ্বারে কি পরিমাণ কপার জমা হবে, বাকি সব সেম। ঠিক আছে, তাহলে এগুলো বাসায় প্র্যাকটিস করবে, এগুলো আমি করতেছি না। ব্লু ভিট্রিয়লে দ্রবণের মধ্যে দিয়ে 10 মিনিট ধরে 500 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট চালনা করলে কত গ্রাম? ব্লু ভিট্রিয়ল ওই যে কপার সালফেট 5 অণু পানি। ব্লু ভিট্রিয়ল সেম জিনিস। ঠিক আছে, সেম জিনিস। ওকে। আচ্ছা, জিঙ্ক ক্লোরাইড দ্রবণের মধ্যে দিয়ে 2.25 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 30 মিনিট ধরে চালনা করলে প্রবাহিত করলে কি পরিমাণ জিঙ্ক ক্যাথোডে জমা হবে? সেম জিনিস, শুধু কপারের জায়গায় জিঙ্কের কথা বলছে। তাহলে চেঞ্জটা হবে কোথায়? তোমার সূত্র হচ্ছে W ইকুয়াল টু MIT/EF। এখন যেটা ডেটা যা দেওয়া আছে তাই বসাবো, যেটা দেয়া নাই সেটা শুধু পার্থক্য। কপারের ক্ষেত্রে এম দেয়া ছিল না, কপারের এম কত? 63.5 বা দেওয়া থাকতে পারে। জিঙ্কের ক্ষেত্রে কত? 65.4। যেমন এখানে দিয়েছে 65.37, তুমি এটাই বসাবা। তাহলে কত? 65.37 ইন্টু কারেন্ট হচ্ছে 2.25 ইন্টু বিদ্যুৎ সময় হচ্ছে 30 মিনিট। 30 মিনিট মানে 30 ইন্টু 60 সেকেন্ড। তুল্য সংখ্যা জিঙ্ক কি? জিঙ্ক 2+। জিঙ্ক 2+ মানে 2টা ইলেকট্রন সে গ্রহণ করবে, তাই না? তাহলে তুল্য সংখ্যা 2 ইন্টু ফ্যারাডে কত? 96,500। এখান থেকে ক্যালকুলেট করে যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার। শেষ। তো এই ম্যাথগুলা বাসায় করবা। নিকেল নাইট্রেট দ্রবণে 5 অ্যাম্পিয়ার শক্তির বিদ্যুৎ 30 মিনিট যাবত চালনা করা হলো, ফাইন। ক্যাথোডে কি পরিমাণ নিকেল জমা হবে? এক্স্যাক্টলি সেম জিনিস, শুধু নিকেলের ভর হচ্ছে 58.7 আর নিকেল হচ্ছে নিকেল 2+। তাহলে এই 2টা ইলেকট্রন গ্রহণ করে নিকেল হিসাবে জমা হবে এবং এর তুল্য সংখ্যা কত হবে? 2। বাকি তোমার সূত্র কি? সূত্র হচ্ছে W ইকুয়াল টু MIT/EF। এই যে এটা শেষ। ঠিক আছে। অ্যালুমিনিয়াম অক্সাইড ও ক্রায়োলাইটের গলিত মিশ্রণে 1 × 10⁵ অ্যাম্পিয়ার বিদ্যুৎ 8 ঘন্টা যাবত চালনা করলে কত কিলোগ্রাম অ্যালুমিনিয়াম জমা হবে, উৎপন্ন হবে? এখন দেখো, তোমার এই কোশ্চেন দেখা তোমার মনে হইতে পারে যে ভাইয়া আমার তো তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনা এবং ক্রায়োলাইট এদের সংকেত জানতে হবে, সেখান থেকে ক্যালকুলেশন। কিচ্ছু না, তোমার জমা হবে কে? অ্যালুমিনিয়াম। তাহলে শুধু অ্যালুমিনিয়ামের ডেটা, আর কিচ্ছু না। তোমার সূত্র কি? সূত্র হচ্ছে W ইকুয়াল টু MIT/EF।
ঠিক আছে, তাহলে এখানে অ্যালুমিনিয়ামের এম কত, অ্যালুমিনিয়ামের এম হচ্ছে 27, অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর 27। আই কত, আই হচ্ছে ওই যে 1 × 10⁵, 10⁵ ইন্টু টি, সময় কত 8 ঘন্টা, 8 ঘন্টা মানে 8 × 3600, 8 × 3600, 1 ঘন্টা 36 সেকেন্ড, 8 × 3600। ইএফ অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা কত ভাইয়া, অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা হচ্ছে 3 × 96500। এবার তুমি এখানে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার? সো হোপফুলি এই টাইপের যতগুলো ম্যাথ আছে সব আমরা পারবো। এই যে গোল্ড ক্লোরাইডের মধ্যে দিয়ে 2.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 30 মিনিট ধরে প্রবাহিত করলে ক্যাথোডে কি পরিমাণ গোল্ড জমা হবে। তো এখানে তোমার গোল্ডের ডেটা অবশ্যই দেয়া থাকবে, যদি না দেয়া থাকে মুখস্থ করে রাখো গোল্ডের কত, খুব সম্ভবত 197 বা 297 এরকম কিছু একটা, আমিও মুখস্থ পারি না, হ্যাঁ তুমিও মুখস্থ পারো না, যদি পারো তাহলে ভালো, না পারলে দেয়া থাকবে, কোনো সমস্যা নেই। তাহলে গোল্ডের ভরটা তোমার জানা থাকা লাগবে, আর সাথে হচ্ছে কি, সাথে হচ্ছে এই ডাটা যেগুলো দেয়া আছে সেগুলোই। তো তোমার সূত্র একটাই, W = MIT/EF, ঠিক আছে। তো এবার এখানে তুমি ডাটাগুলো বসায় দিবা, এম এর মান কত, এম এর মান ধরো x, হ্যাঁ 197 বা 297 এই দুইটার একটা হবে। আচ্ছা ইনটু আই কত, আই দেওয়া আছে 2.5 ইনটু টি, সময় কত, সময় 30 মিনিট, 30 × 60 এইটা, ডিভাইডেড বাই ইএফ। গোল্ড কি ভাইয়া, গোল্ড হচ্ছে যেরকম Au3+, গোল্ড হচ্ছে 3+, তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, 3টা, তুল্য সংখ্যা কত 3 × 96500। এখানে ক্যালকুলেশন করলে যা আসবে তাই তোমার আনসার। ঠিক আছে। আচ্ছা এই একটা কথা বলে রাখি, যে এই পারমাণবিক যে ভরটা যদি কপার জিঙ্ক এই টাইপের কমন না হয়, ধরো গোল্ড হইলো, আর সিলভারের সময় অনেক সময় দেয়া থাকে যে সিলভার 107 বা 108, 107.9, 108 ডেটাটা দেয়া থাকে। গোল্ডের যে কোশ্চেনটা খুব সম্ভবত ডেটা দেয়া ছিল, হ্যাঁ হয়তো টাইপিং মিস্টেক হয়েছে, বা যদি দেয়া না থাকে যেহেতু কমন একটু পড়া রাখো, হ্যাঁ এইগুলো একটু মুখস্থ করে রাখো পারমাণবিক ভরটা। ওকে, তাহলে যাই পরেরটাতে। 50 মিনিট ধরে 0.2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়, 0.2 গ্রাম কপার জমা হয়, কপারের রাসায়নিক তুল্য ওজন কত। রাসায়নিক তুল্যাঙ্ক, কেমিস্ট্রিতে তুল্যাঙ্ক কয়টা, দুইটা, একটা হচ্ছে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, আর একটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। একটা রাসায়নিক তুল্যাঙ্ক আর একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ঠিক আছে, একটা রাসায়নিক তুল্যাঙ্ক আর একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তো যদি রাসায়নিক তুল্যাঙ্ক বলে তাহলে এক ধরনের অ্যান্সার, যদি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে তাহলে আরেক ধরনের অ্যান্সার। ঠিক আছে, ওকে। তাহলে এখন খেয়াল করো, এখানে কি বলছে, 50 মিনিট ধরে 0.2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়, 0.2 গ্রাম কপার জমা হয়, 0.2 গ্রাম কপার জমা হয়, কপারের রাসায়নিক তুল্যাঙ্ক কত। এখানে কোশ্চেনটা খুব সম্ভবত তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক খুঁজতে চাইছিল, যেটা আমরা ধরো এই সূত্র দিয়ে করতাম, W = ZQ, বা কিউ মানে কি IT, ZIT। ঠিক আছে, তো এখান থেকে দেখো যদি মান বসায় দেয়, W কত 0.2 গ্রাম, 0.2 গ্রাম ইকুয়াল টু Z ইন্টু I কত, I হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার, 0.2 অ্যাম্পিয়ার, টি কত, টি হচ্ছে 50 মিনিট, তার মানে 50 × 60। এটা ক্যালকুলেট করলে আমার Z এর একটা মান আসবে, মান যেটা আসবে এটাই তোমার অ্যান্সার। এখন এটা কি, এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা তুল্য ভর। বেসিক্যালি কোশ্চেনের প্যাটার্ন যেটা বলতেছে যে এটাই জানতে চাইছিল, হ্যাঁ এটাই জানতে চাইছিল, কিন্তু এই জিনিসটাকে আমরা আরেকভাবে বের করতে পারি, সেটা কিরকম দেখো, আমরা যে রাসায়নিক তুল্যাঙ্কের যে সমীকরণ জানি, বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের যে সমীকরণ জানি, যে Z = M/EF, আমরা যদি এই সূত্র থেকেও ডিরেক্ট করি তাহলেও ম্যাথ হবে, এক্সাক্ট একদম ক্লোজ অ্যান্সার আসবে, যেখানে তুমি কপারের ভর দিবা, তুল্য সংখ্যা দিবা, আর ফ্যারাডে কনস্ট্যান্ট দিবা। আর এইখানে যেটা বলছে যে রাসায়নিক তুল্য ওজন মানে রাসায়নিক তুল্যাঙ্ক, রাসায়নিক তুল্যাঙ্ক কি, রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে বড় হাতের ই, এই যে এটা এই E = হচ্ছে M/E,
অর্থাৎ তুমি পারমাণবিক ভর দিবা আর এখানে তুল্য সংখ্যা দিবা, শেষ, যেটা আসবে এটা। সো কোশ্চেনে যেটা চাইছে এখানে যেহেতু রাসায়নিক তুল্যাঙ্ক বলছে তুমি এটা দিয়ে করবা, ই ইকুয়াল টু এম বাই, সেক্ষেত্রে আদার্স কোনো ডেটা জানার দরকারই নেই, শুধু কপারের পারমাণবিক ভর আর তুল্য সংখ্যা। তো বাকি ডেটাগুলো দেখে আমি বললাম যে ডেফিনেটলি এখানে জেড জানতে চাইছিল, কোথাও না কোথাও একটা টাইপিং মিস্টেক হয়েছে, ঠিক আছে, বা কোশ্চেনই ইনকমপ্লিট ছিল। কিন্তু আলটিমেটলি চাইছে কি রাসায়নিক তুল্য ওজন, রাসায়নিক তুল্যাঙ্ক, তো রাসায়নিক তুল্যাঙ্ক ইকুয়াল টু এম বাই ই, এই ডাটা দিয়ে হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো প্রশ্নে যেটা চাইবে ওটাই আমরা আনসার করবো। অনেক সময় কোশ্চেনে ভুল থাকতে পারে, ধরো রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক চাইবে, ভুলে তড়িৎ শব্দটা আসে নাই, রাসায়নিক তুল্যাঙ্ক চাইছে, ঠিক আছে। কারণ ডেটা দেখে তোমার মনে হয়েছে যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তাহলে আমি তো অনেক বুঝছি, আমি তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করি। নো, প্রশ্নে যেটা চাইবে তোমাকে ওইটাই অ্যান্সার করতে হবে। এখানে রাসায়নিক তুল্যাঙ্ক বলছে, এটাই তোমার মনে হয়েছে যে না এখানে তো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, যদি ওইটা পরীক্ষার হলে কারেকশন করে না দেয়, তুমি রাসায়নিক তুল্যাঙ্কই বের করে আসবা, তোমার পাকনামি করার কোনো সুযোগ নেই। ক্লিয়ার? কারণ যে কোশ্চেন করে তার মনে কি ঘরে, এটা মানে বোঝা খুব টাফ। কম দামের ধাতুর তৈরি 10টি চেইনের উপর, আচ্ছা 10টি চেইনের উপর গোল্ডের প্রলেপ দিতে গিয়ে গোল্ড লবণের এই যে দেখো 196.97 মানে 197, গোল্ডের ভর কত? 197। আচ্ছা, দ্রবণে গোল্ড অ্যানোড ব্যবহার করে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ কতক্ষণ ধরে? 10 মিনিট ধরে চালনা করলে প্রতি 10 গ্রাম গোল্ডের দাম 50,000 টাকা হলে প্রতি চেইনে যে প্রতি মানে একটা চেইনের কথা বলছে, প্রতি চেইনে কত টাকার গোল্ড ব্যবহৃত হয়েছে, প্রতি চেইনে কত টাকার গোল্ড ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। তো আগে আমরা দেখি, বলছে প্রতি 10 গ্রাম গোল্ডের দাম, বলছে প্রতি 10 গ্রাম গোল্ডের দাম 50,000 টাকা। তো আগে আমরা দেখি যে 5 অ্যাম্পিয়ার কারেন্ট 10 মিনিট ধরে দিলে কতটুকু গোল্ড জমা হয়, তাই না? আমাদের গোল্ড খরচ হয়েছে কতটুকু। তো এটার জন্য আমাদের সূত্র কি ভাইয়া? সূত্র হচ্ছে W ইকুয়াল টু MIT বাই EF। এখান থেকে আমরা এম কত? এম হচ্ছে 196.97 মানে 197 আর কি, 196.97 গোল্ড তো, স্বর্ণ তো, একটু খুব কেয়ারফুলি ওয়েট নিতে হবে, অনেক টাকা তো। আচ্ছা, এইটা ইন্টু আই বিদ্যুৎ কত? 5 অ্যাম্পিয়ার ইন্টু টি কত? টি হচ্ছে 10 মিনিট মানে 600 সেকেন্ড ডিভাইডেড বাই EF। গোল্ড হচ্ছে ভাইয়া এই যে দেওয়া আছে গোল্ড 3+, তার মানে তুল্য সংখ্যা কত? এর তুল্য সংখ্যা হচ্ছে 3 ইন্টু 96,500। এটা ক্যালকুলেশন করলে তোমার একটা মান আসবে, ধরো x গ্রাম। তাহলে যে x গ্রাম গোল্ড এটা খরচ হয়েছে তোমার কয়টার জন্য? 10টি চেইনের উপর। তাহলে x গ্রাম গোল্ড, এই x গ্রাম গোল্ড খরচ করছো তুমি কিসে? x গ্রাম গোল্ড খরচ বা ব্যবহার করা হয়েছে, x গ্রাম গোল্ড ব্যবহৃত হয়েছে কোথায়? ব্যবহৃত হয়েছে 10টি চেইনে। 10টি চেইনে, কিন্তু আমাদেরকে বলছে যে প্রতি চেইনে কত টাকার গোল্ড লাগছে, ঠিক আছে, প্রতি চেইনে কত টাকার গোল্ড লাগছে। এখন দেখো, আমরা জানি 10 গ্রাম গোল্ডের দাম 50,000 টাকা, এখান থেকে আমরা বের করতে পারবো x গ্রাম গোল্ডের দাম কত, তাই না? x গ্রাম গোল্ডের দাম কত? তো আমরা দামটা একটু বের করে ফেলি, যে 10 গ্রাম গোল্ডের দাম 50,000 টাকা, 50,000 টাকা। সুতরাং x গ্রাম গোল্ডের দাম 50,000 ইন্টু x বাই 10 টাকা, ঠিক আছে। তাহলে এটা করলে কত হয়? 0 কাটা গেলে 5,000 ইন্টু x, 5,000 x টাকা। এখন ভাইয়া এই যে 5,000 x টাকা, হ্যাঁ, XY কেন লাগাইতে হয়েছে? এই ক্যালকুলেশন মানে করতে পারিনি এই জন্য, হ্যাঁ, আমার হাতে ক্যালকুলেটর নাই।
তো এক্স গ্রাম ব্যবহৃত হয়েছে তোমার 10টি চেইনে। এখন তুমি দেখলা যে এই এক্স গ্রামের দাম, এত গ্রামের দাম হচ্ছে এত টাকা। যেহেতু 10 গ্রামের দাম আমার দেয়া আছে 50,000 টাকা, তাহলে এক্স গ্রামের দাম হচ্ছে এত টাকা। তো এই যে এত টাকা, এই টাকাটা কোথায় ব্যবহৃত হয়েছে? এই টাকাটা ব্যবহৃত হয়েছে 10টি চেইনের জন্য। তো এইবার তুমি লিখবা, তোমার কাছে চাইছে একটি চেইনের দাম, তাহলে তুমি লিখবা যে 10টি চেইনের জন্য খরচ এত টাকা, একটি চেইনের জন্য গোল্ড আছে এত টাকার। শেষ। ঠিক আছে, তাহলে এবার আমরা লিখি যে 10টি চেইনের জন্য, 10টি চেইনে খরচ কত? খরচ হচ্ছে এই যে এটা 5000 এক্স টাকা। সুতরাং একটি চেইনে খরচ 1 2 3 5000 এক্স বাই 10 টাকা, তার মানে কত? তার মানে হচ্ছে 500 এক্স, 500 এক্স টাকা। এবার তুমি 500 এক্স এর মানে এক্স এর মানটা যদি এখানে বসায় দাও, তাহলে আলটিমেটলি দেখবে যে তোমার অ্যান্সার হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, সো হোপফুলি আমরা এই ম্যাথগুলো করতে পারবো। হ্যাঁ, করতে পারবো। এটা কত? সিকিউরিটি টেস্ট 24 এর কোশ্চেন। এই সব ম্যাথ সহজ, কিন্তু একটু টাইম কনজিউমিং। এগুলো সহজ, ধরো একটা স্টেপ করবা, তারপর আবার আরেকটা স্টেপ করবা, তারপর আবার আরেকটা স্টেপ, 3টা স্টেপের ম্যাথ, টাইম কনজিউম হবে কিছুটা, বাট ম্যাথ সহজ। তো এই জন্য একটু ফাস্ট হইতে হবে, পরীক্ষার হলে ফাস্ট হইতে হবে। আর কতটা ফাস্ট হবা সেটা ডিপেন্ড করতেছে তুমি কি পরিমাণ কোশ্চেন সলভ করো। তুমি যত বড় হনুই হও না কেন, তুমি যত বড়ই খেলোয়াড় হও না কেন, কোশ্চেন সলভ না করে প্রশ্ন ব্যাংক ভালোভাবে সলভ না করে পরীক্ষার হলে যায় না প্লিজ, তাহলে ধরা খাবা। ওকে, যাই তাহলে আমরা পরেরটাতে। 0.16 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 2400 সেকেন্ড ধরে কপার সালফেট দ্রবণে চালনা করা হলো। তড়িৎদ্বারে সঞ্চিত কপার পরমাণুর পরিমাণ কত? কপার পরমাণুর পরিমাণ জিজ্ঞেস করছে। এখন আমরা যদি দেখি, আমাদের সূত্র কি? W = MIT/EF, এইটা। ঠিক আছে, তাহলে এখন 0.16 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 2400 সেকেন্ড ধরে কপার সালফেটের মধ্যে চালনা করলো। ঠিক আছে, তাহলে কতটুকু কপার জমা হবে? কতটুকু? কপারের ভর কত? 63.5 ইন্টু আই কত? 0.16 ইন্টু সময় হচ্ছে 2400 সেকেন্ড। কপারের তুল্য সংখ্যা হচ্ছে 2 এবং 96,500 হচ্ছে আমাদের ফ্যারাডে কনস্ট্যান্ট। এইখানে ধরো তুমি পাইলা হচ্ছে এক্স গ্রাম কপার। তো এই 0.16 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 2400 সেকেন্ড ধরে চালনা করলে এক্স গ্রাম কপার জমা হয়। এটা ডিরেক্ট সূত্র দিয়ে করতে পারতাম, আমি ভেঙে ভেঙে করাইলাম। তো এক্স গ্রাম কপার তোমার জমা হইলো। এখন তোমাকে বলছে কতটি? তড়িৎদ্বারে সঞ্চিত কপার পরমাণুর পরিমাণ কত? তো ছোটবেলায় আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম হচ্ছে যে W/M = N/Na। ঠিক আছে, তাহলে এই যে এক্স গ্রাম, এই এক্স গ্রামকে তুমি কোথায় নিয়ে যাবা? তুমি নিয়ে যাবা হচ্ছে পরমাণুর সংখ্যায়। তো পরমাণুর সংখ্যায় নিলে দেখো মান বসায় দাও। W কত? W হচ্ছে এক্স গ্রাম, M হচ্ছে 63.5 = এই যে পরমাণুর সংখ্যা, এটা আমরা জানি না, আর অ্যাভোগাড্রো আল্লাহর হস্তে দিয়ে গেছে 6.023 × 10⁻23। এবার এখান থেকে ক্যালকুলেশন করে n এর মান যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, খুবই সহজ ম্যাথ এগুলা। এটাও সিকিউরিটি টেস্ট 24 এর ম্যাথ। তো যাই হোক, এগুলা সবসময় যে কঠিন প্রশ্ন আসে তা না, এগুলো আমরা সলভ করব গুরুত্ব দিয়ে। সালফিউরিক অ্যাসিডের লঘু দ্রবণে 2.5 অ্যাম্পিয়ার শক্তির কারেন্ট কতক্ষণ চালনা করলে, কতক্ষণ মানে টাইম জানতে চাইছে, কতক্ষণ চালনা করলে আদর্শ তাপমাত্রা ও চাপে 600 ml H2 উৎপন্ন হবে। আচ্ছা, তো আমাদের সূত্র কি ছিল? সূত্র ছিল Q = NEF। তো আমাদের টাইম জানতে চাইছে, তাহলে Q এর জায়গায় আমরা কি লিখবো? Q এর জায়গায় লিখবো IT = NEF। আচ্ছা ভাইয়া, আদর্শ তাপমাত্রা ও চাপে 600 ml, তাহলে এই যে nটাকে আমরা কি লিখবো? nটাকে আমরা লিখবো V/22.4। ঠিক আছে, আর এই ভিটা হবে কিসে? লিটারে, ইন্টু EF। এবার আমরা মান বসাই দিব। আই এর মান কত? আই এর মান হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার ইন্টু টি আমরা জানি না, টি বের করব।
ইকুয়াল টু ভি কত 600 ml 600 ml, কিন্তু আমরা এখানে কি লিখছি 22.4 লিখছি। তাহলে এখন কি করতে হবে, এটাকে লিটারে নিতে হবে। বা তোমার মন চাইলে যে না ভাই আমি লিটারে নিব না, বিরক্ত লাগে, তাহলে এটারে কত লিখবা 22,400 লিখা দাও, তাহলে ml ml কাটা যাবে, শেষ। ঠিক আছে, ইনটু তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা কার কি উৎপন্ন হতেছে, H2 গ্যাস উৎপন্ন হইতেছে। H2 গ্যাস, H2 গ্যাস কিভাবে উৎপন্ন হয়, 2H প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তাহলে তুল্য সংখ্যা কত 2। অথবা হাইড্রোজেন কি ভাই H2 কি অধাতু না, অধাতুর তুল্য সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করি, অধাতুর যোজনী ইনটু অণুতে পরমাণু সংখ্যা, তাহলে কত 2। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন দেখলে যেখানে হাইড্রোজেন আছে সেখানে তুল্য সংখ্যা কত হবে, তুল্য সংখ্যা হবে 2। এটা যেন মাথায় থাকে, ক্লিয়ার। তাহলে তুল্য সংখ্যা হচ্ছে 2 ইনটু ফ্যারাডে কনস্ট্যান্ট 96,500। ব্যাস, এবার এখান থেকে ক্যালকুলেশন করলে তোমার টি এর মান তুমি পেয়ে যাবে। ঠিক আছে, পেয়ে যাবে। এখানে টি আসবে কিসে, এখানে টি কিন্তু আসবে সেকেন্ডে, টি আসবে সেকেন্ডে। তুমি এটারে কিসে নিবা, ওটারে মিনিটে নিয়ে নিবা, যেহেতু অ্যান্সার গুলা কোথায় মিনিটে, 60 দিয়ে ভাগ দিলে মিনিট। আচ্ছা, একটি ফুয়েল সেলে H2O2 বিক্রিয়া করে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে। আমি একটা জিনিস খেয়াল করছি, তোমাদের এই ক্লাসে ইনফরমেশনটা দিয়ে রাখি, যেমন জৈব যৌগ থেকে সিকিউরিটি লাস্ট ইয়ারে কোনো কোশ্চেন আসে না, মানে এমসিকিউতে কোনো কোশ্চেন আসে নাই, একটা আসছে বা আসে না, এরকম একটা কাহিনী হয়েছিল। তো তোমরা এই ক্লাসটাতে দেখতেছো যে বেশ কিছু সিকিউরিটি 23-24 কোশ্চেন এই তড়িৎ রসায়নে আছে, এবং পরিমাণগত রসায়নে এর চেয়েও বেশি আছে। তো যেটা বুঝলাম যে ওরা ওই পরিবেশ রসায়ন, তড়িৎ রসায়ন, পরিমাণগত রসায়ন, এগুলা থেকে পরিমাণগত রসায়ন স্পেশালি বেশি বেশি কোশ্চেন দিচ্ছে তোমার সিকিউরিটি, জৈব যৌগটাকে অ্যাভয়েড করছে সামহাও। তো প্রতিবার অ্যাভয়েড করবে এরকম কিছু না, কারণ বিগত এত বছর ধরে পরীক্ষা হচ্ছে, এই প্রথমবারই এরকম হয়েছে। সো রিল্যাক্স থাকার কোনো সুযোগ নেই, জৈব যৌগ পড়তে হবে। আচ্ছা, একটু ফুয়েল সেলে H2O2 বিক্রিয়া করে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে এসটিপিতে এত লিটার হাইড্রোজেন কত সময় ধরে জারিত হলে উৎপন্ন তড়িৎ প্রবাহের গড় মান 950 অ্যাম্পিয়ার হবে। আবার তোমাকে দেখো লিটার দিয়ে দিছে, আবার তোমাকে এই যে ইনফরমেশন দিচ্ছে 89.4 লিটার, এবং প্রবাহের তড়িৎ প্রবাহের গড় মান দিয়ে দিছে 950 অ্যাম্পিয়ার। এখন তোমাকে বলছে যে কত সময় ধরে, আবার সেই কত সময়, আবার সেই হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে তুমি সূত্রটা আবার লিখবা, কিউ ইকুয়াল টু কি আইটি, আইটি ইকুয়াল টু এন এর মান কি লিখবা ভি বাই 22.4 EF, এরপরে জাস্ট মান বসায় দিবা। আই এর মান কত 950 অ্যাম্পিয়ার, 950 ইনটু টি জানতে চাইছে, ইকুয়াল টু ভি কত ভাইয়া 89.4 ডিভাইডেড বাই 22.4 ইনটু হাইড্রোজেন, একটু আগে আমরা দেখছি হাইড্রোজেনের তুল্য সংখ্যা কত 2 ইনটু 96,500, 96,500। এইখান থেকে তোমার টি এর মানটা তুমি পেয়ে যাও, শেষ, ক্লিয়ার। সো হোপফুলি আপনারা পারবেন। হ্যাঁ, যাই পরেরটাতে, ধাতু ও আয়নের সক্রিয়তা। নিচের কোনটি জারণ বিভবের ঊর্ধ্বক্রম, জারণ বিভবের ঊর্ধ্বক্রম। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে প্রথমটা বলছে হাইড্রোজেনের চেয়ে গোল্ডের জারণ বিভব বেশি। এটা অবশ্যই ডেফিনেটলি না, কারণ গোল্ড হাইড্রোজেনের নিচে আছে, এটা কিন্তু বিজারণ বিভব না, জারণ বিভবের কথা বলছে। তাহলে জারণ বিভব, যে উপরে আছে তার জারণ বিভব বেশি, যে নিচে আছে তার বিজারণ বিভব বেশি। তাহলে সক্রিয়তা সিরিজে যে উপরে আছে তার জারণ বিভব বেশি হবে। আয়রন আর কপারের মধ্যে আয়রন উপরে আছে, তাহলে আয়রনের জারণ বিভব বেশি, ওর কম, এটা ভুল। আচ্ছা, এখানে সিলভার, হাইড্রোজেন, অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়াম সবার উপরে আছে, তার মানে ওরটা বেশি। তারপরে হাইড্রোজেন আছে, এটাও ঠিক আছে, তারপরে সিলভার, তার মানে এই সিরিজটা ঠিক আছে, যেখানে জারণ বিভব সব থেকে বেশি অ্যালুমিনিয়ামের, তারপর হাইড্রোজেনের, তারপরে সিলভারের। এগুলো কিন্তু ওই যে বিজারণ বিভব বলে নাই, যদি ক্যাটায়ন বলতো তাহলে বিজারণ বিভব হিসাব করতাম আমরা। এখানে কিন্তু ডিরেক্ট মৌলগুলোর কথা বলা আছে, তো কনফিউজড হয়ে যাবে না। হ্যাঁ, জারণ বিভবের জন্য একটা সিরিজ, জারণ বিভব মানে সক্রিয়তা আর কি, সক্রিয়তার একটা সিরিজ, আবার বিজারণ বিভবের আর একটা সিরিজ, দুইটা দুই রকম। নিচে সক্রিয়তা সিরিজের কোনটি সঠিক, সক্রিয়তা সিরিজের কোনটি সঠিক। আবার সক্রিয়তা বলছে, তার মানে যে যত উপরে আছে তার সক্রিয়তা বেশি, উপর থেকে নিচের দিকে গেলে সক্রিয়তা
কমবে। তো দেখো তুমি কপার সিলভার, কপার মার্কারি সিলভার প্লাটিনাম গোল্ড, ওই যে কোথাকার হাজি আজি পিটাবে আমায়, ওই যে সেই কবিতা তোমরা শিখছো, এই সিরিজটা ঠিক আছে। এদের মধ্যে কপার সব থেকে সক্রিয়, তারপর মার্কারি, তারপর সিলভার, তারপর প্লাটিনাম, তারপর গোল্ড। সব থেকে নিষ্ক্রিয় করে ওই যে প্লাটিনাম গোল্ড এরা, তাই না? ওকে, তো এটার সাথে যেন আমরা বিজারণ বিভবেরটা উল্টায় না ফেলি, এই জিনিসটা যেন না হয়। নিচের কোনটিকে হাইড্রোজেন দ্বারা বিজারিত করা যাবে? যে হাইড্রোজেনের নিচে আছে, হাইড্রোজেনের নিচে যারা আছে, হ্যাঁ, তাদেরকে হাইড্রোজেন দ্বারা বিজারিত করা যাবে। তো হাইড্রোজেনের নিচে যে হাইড্রোজেন, কোথাকার হাজি আজি পিটাবে আমায়, তো হাইড্রোজেনের নিচে যারা আছে তাদেরকে হাইড্রোজেন, তাদের অক্সাইডকে হাইড্রোজেন দ্বারা বিজারিত করা যাবে। ঠিক আছে, তো এখানে কি আছে? জিঙ্ক অক্সাইড হাইড্রোজেনের উপরে, অ্যালুমিনা হাইড্রোজেনের উপরে, আয়রন হাইড্রোজেনের উপরে, কপার এইটা হাইড্রোজেনের নিচে আছে। তাহলে এইখানে তুমি যদি হাইড্রোজেন দাও তাহলে এখানে কপারকে বিজারিত করা যাবে। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষ্য কোষ। পটাশিয়াম নাইট্রেটের একটি জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে নিম্নের কোন গ্যাস সমূহ উৎপন্ন হবে? পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, শুধু পটাশিয়াম নাইট্রেট না, এর জলীয় দ্রবণের কথা বলছে। তাহলে পটাশিয়াম নাইট্রেট যদি হয়, ভাইয়া পটাশিয়াম নাইট্রেটে কে আছে? পটাশিয়াম আছে আর নাইট্রেট আছে, তাই তো? আর জলীয় দ্রবণ যেহেতু সেখানে আমার এখানে পটাশিয়াম প্লাস, এখানে সেখানে জলীয় দ্রবণ যেহেতু H+ আছে আর OH- আছে। এখন ভাইয়ারা একটু খেয়াল করেন, সক্রিয়তা সিরিজে ক্যাটায়ন হোক আর অ্যানায়ন হোক, যে নিচে থাকবে সে আগে ক্যাথোডে বা অ্যানোডে যাবে, তাই না? ক্যাটায়নের মধ্যে যে নিচে থাকবে সে ক্যাথোডে যাবে, অ্যানোয়নের মধ্যে যে নিচে থাকবে সে অ্যানোডে যাবে। নিচে বলতে এখানকার নিচে না, সক্রিয়তা সিরিজের নিচে, তাই তো? এখন এই পটাশিয়াম আর হাইড্রোজেনের মধ্যে নিচে কে আছে? হাইড্রোজেন আছে। তাহলে এখান থেকে কে যাবে? হাইড্রোজেন যাবে। হাইড্রোজেন অ্যানোডে গিয়ে কি উৎপন্ন করবে? হাইড্রোজেন অ্যানোডে গিয়ে উৎপন্ন করবে হচ্ছে H2, ঠিক আছে? আর এই নাইট্রেট এবং হাইড্রোক্সিল, এই দুইটার মধ্যে হাইড্রোক্সিল যাবে, হাইড্রোক্সিল গিয়ে উৎপন্ন করবে অক্সিজেন। তাহলে যদিও পটাশিয়াম নাইট্রেটের তড়িৎ বিশ্লেষণ, কিন্তু ক্যাথোড বা অ্যানোডে পটাশিয়াম বা নাইট্রেট কেউই যেতে পারছে না, যেহেতু পানি আছে। এখানে ক্যাটায়নদের মধ্যে যাবে হাইড্রোজেন, অ্যানায়নদের মধ্যে যাবে হাইড্রোক্সিল, এবং উৎপন্ন হবে হাইড্রোজেন আর অক্সিজেন। ওই যে আমাদের লাস্টেরটা, এইটা হচ্ছে আনসার, হাইড্রোজেন আর অক্সিজেন। ঠিক আছে, ব্রাইনের দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করা হলে নিচের কোনটি উৎপন্ন হবে? ক্লোরিন, হাইড্রোজেন, সোডিয়াম হাইড্রোক্সাইড, নিচের কোনটি সঠিক? আচ্ছা, ব্রাইন কি? ব্রাইন হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ। ব্রাইন কি? সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ। তাহলে এখানে কে কে আছে? এখানে আছে সোডিয়াম প্লাস, ক্লোরাইড মাইনাস। ব্রাইন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড কনসেন্ট্রেটেড গাঢ় জলীয় দ্রবণ। আচ্ছা, জলীয় দ্রবণ যেহেতু H+ থাকবে, OH- থাকবে। এখন বাচ্চারা দেখো, এখান থেকে কে যাবে? সোডিয়াম প্লাস আর H+, নিচে কে আছে? H+ আছে। তাহলে এখান থেকে হাইড্রোজেন যাবে, গিয়ে তৈরি করবে হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এখান থেকে ক্লোরাইডের হাইড্রোক্সিল, নিচে কে আছে? ওই যেটা কবিতা শিখছো না, নাচায় কোলা ব্যাং আজও হাসে, তো নিচে কে আছে? হাইড্রোক্সিল। তাহলে হাইড্রোক্সিল যাওয়ার কথা, কিন্তু এই যে এইখানে একটা এক্সেপশন আছে। আমরা যখন কনসেন্ট্রেটেড সলিউশন নিয়ে কাজ করি, যখন এই ক্লোরাইডের ঘনমাত্রা হাইড্রোক্সিল থেকে বেশি হয়ে যায়, অনেক বেশি হয়ে যায়, তখন হাইড্রোক্সিল নিচে থাকা সত্ত্বেও একে ওভারটেক করে আমার অ্যানোডে যাবে হচ্ছে ক্লোরাইড, গিয়ে উৎপন্ন করবে ক্লোরিন গ্যাস। এখন তোমার মনে হতে পারে যে ভাইয়া আমরা তো সোডিয়াম ক্লোরাইড নিছি, গাঢ় জলীয় দ্রবণ, তো গাঢ় দ্রবণ যেহেতু সোডিয়াম ক্লোরাইড, সেখানে ক্লোরাইডের ঘনমাত্রা যদি বেশি হয়, সোডিয়ামের ঘনমাত্রা তো বেশি, তাই না? হ্যাঁ, সোডিয়ামের ঘনমাত্রা বেশি, কিন্তু সোডিয়াম আর হাইড্রোজেনের, এই সোডিয়াম প্লাস আর হাইড্রোজেন প্লাস, এই দুইটার বিজারণ বিভবের পার্থক্য অনেক বেশি। এই কারণে সোডিয়াম তুমি যতই গাঢ় নেও না কেন, হাইড্রোজেনই যাবে। কিন্তু ক্লোরাইড আর হাইড্রোক্সিলের জারণ বিভবের পার্থক্য খুব বেশি না, এদের পার্থক্য খুবই কম। এই জন্য কারো যদি ঘনমাত্রা বেশি হয়, ধরো ক্লোরাইডের ঘনমাত্রা বেশি, তখন হাইড্রোক্সিল থেকে ক্লোরাইডকে আমরা প্রায়োরিটি দিব। ঠিক আছে, আচ্ছা, এখন ক্যাথোডে চলে গেল হাইড্রোজেন, অ্যানোডে চলে গেল ক্লোরাইড, দ্রবণে কে আছে? দ্রবণে আছে হচ্ছে তোমার এই সোডিয়াম প্লাস আর হচ্ছে হাইড্রোক্সিল মাইনাস। তুমি কি করলা? একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন রে তুমি রেখে গেলা। এরা কি করে? এরা নিজেরা বিক্রিয়া করে তৈরি করে ফেলে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে কি কি উৎপন্ন হইতেছে ভাইয়া?
এখানে উৎপন্ন হইতাছে ক্লোরিন গ্যাস, এখানে উৎপন্ন হইতাছে হাইড্রোজেন, এখানে উৎপন্ন হইতাছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমাদের অ্যান্সারে দেখো কি আছে, একে দিছে ক্লোরিন, দুয়ে দিছে হাইড্রোজেন, তিনে দিছে সোডিয়াম হাইড্রোক্সাইড। আমাদের তিনটাই কারেক্ট, 1 2 3 তিনটাই কারেক্ট। এখানে দেখো লিজেন্ড, আমাদের যে লিজেন্ড আমাদের টাইপিস্ট ভাই, উনি 1 2 4 লিখছে, যেখানে 4 কোনো অপশনই নাই। তো এটা আসলে 1 2 3 হবে, ঠিক আছে, 1 2 3 হবে, 3। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 1 2 3 তিনটাই। ক্লিয়ার? ওকে। একটি ইলেকট্রোলাইটিক কোষে নিষ্ক্রিয় তড়িৎদ্বারের উপস্থিতিতে সোডিয়াম ব্রোমাইড এর জলীয় দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ বিশ্লেষণ করা হলে কি উৎপন্ন হবে? সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম ব্রোমাইড। তাহলে সোডিয়াম ব্রোমাইডের জলীয় দ্রবণ, যেহেতু সোডিয়াম থাকবে, ব্রোমাইড থাকবে, H+ থাকবে, হাইড্রোক্সিল থাকবে। এখন ব্যাপারটা আগের মতোই, এখানে তো আর কনসেন্ট্রেটেড দ্রবণ না, জলীয় দ্রবণের কথা বলছে। তাহলে এখানে কোনো এক্সেপশন নাই, কোনো ব্যতিক্রম নাই। তাহলে ব্যতিক্রম যদি না থাকে ভাইয়া, সোডিয়াম আর হাইড্রোজেনের মধ্যে কে যাবে? হাইড্রোজেন যাবে, গিয়ে H2 উৎপন্ন করবে। ব্রোমাইড আর হাইড্রোক্সিলের মধ্যে হাইড্রোক্সিল যাবে, গিয়ে O2 উৎপন্ন করবে। তাহলে উৎপন্ন হবে H2 এবং O2, এই যে লাস্টারটা, এটা। ঠিক আছে, হয়েছে? যাই পরেরটাতে, তড়িৎ বিশ্লেষ্য কোষ। নিচের কোনটি তড়িৎ কোষের লবণ সেতুতে ব্যবহৃত হয়? লবণ সেতুতে কি কি ব্যবহৃত হয়? অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহৃত হয়, পটাশিয়াম ক্লোরাইড ব্যবহৃত হয়, পটাশিয়াম নাইট্রেট ব্যবহৃত হয়, অল অফ দিস। সবাইকে ব্যবহৃত হয়, আমার সবাইকে ব্যবহৃত হয়। ক্লিয়ার? I-I2 প্লাটিনাম, ক্লোরাইড, ক্লোরিন, প্লাটিনাম, ইলেকট্রোড দ্বয়। এটা কি রে, ইসলামিক ইউনিভার্সিটির কোশ্চেন কেমন আইলো? দ্বারা তড়িৎদ্বার গঠন করলে জারণ ক্রিয়া ঘটাবে, যে কে আগে জারণ ক্রিয়া ঘটাবে, এই দুইটা নিয়ে তুমি তড়িৎদ্বার গঠন করলা, তাহলে জারণ ঘটবে কোথায়? তো আমরা যে সিরিজটা শিখছিলাম, নাসায় কোলা ব্যাং, নাসায়, এই যে নাসায় কোলা ব্যাং আজও হাসে, কোলা ব্যাং আজও হাসে, হাইড্রোক্সিল। তো আমরা বলছিলাম যে যত নিচে আছে সে তত আগে জারিত হবে, যে নিচে আছে সে আগে অ্যানোডে যাবে, সে অ্যানোড হিসেবে কাজ করবে। ঠিক আছে, তাহলে এখন দেখো কারে কারে দিছে, দিছে হচ্ছে আয়োডাইড আর ক্লোরাইড। তো এই হচ্ছে আমার আয়োডাইড, এই হচ্ছে ক্লোরাইড। তাহলে তুমি বলো ভাইয়া এইখানে অ্যানোডে কে যাবে? অবশ্যই যে নিচে আছে, আয়োডিন নিচে আছে, আয়োডাইড নিচে আছে, তাহলে আয়োডাইড আমার অ্যানোডে যাবে। এই যে আয়োডাইড অ্যানোডে যাবে, গিয়ে জারিত হবে বা আয়োডাইড অ্যানোড হিসেবে কাজ করবে। ঠিক আছে, ওকে। কোষ বিভব ও নার্স্টের সমীকরণ। প্রমাণ বিভব, জিঙ্ক 2+ দেওয়া আছে, লেড 2+ দেওয়া আছে, হলে ইনট সেল কত হবে? ইনট সেলের মান জিজ্ঞেস করছে, খুব সিম্পল ম্যাথ। ইনট সেলের ক্ষেত্রে তোমরা সূত্র জানো যে ইনট সেল ইকুয়াল টু, ইনট সেল ইকুয়াল টু ইনট অ্যানোডের অক্স, অ্যানোডের অক্সিডেশন প্লাস ইনট ক্যাথোডের রেড, ক্যাথোডের রিডাকশন, ক্যাথোডের রিডাকশন, ক্যাথোডের বিজারণ। তাহলে অ্যানোডের অক্সিডেশন, অ্যানোডের জারণ, ক্যাথোডের বিজারণ। তো এখন অ্যানোডকে দুই ভাবে চেনা যায়, একটা হচ্ছে আমরা জারণ বিভব দিয়ে চিনতে পারি, হ্যাঁ, আরেকটা হচ্ছে সক্রিয়তা সিরিজে যে উপরে আছে সে অ্যানোড। এখন জিঙ্ক আর লেডের মধ্যে সক্রিয়তা সিরিজে উপরে আছে কে? জিঙ্ক, তাহলে জিঙ্ক কি? অ্যানোড। আর লেড কিসে আছে? নিচে আছে, লেড ক্যাথোড। ঠিক আছে, এখন অ্যানোডে লাগবে আমার জারণ মান, অক্সিডেশন মানে কি? জারণ মান। দেয়া আছে কি মান? দেখো অ্যানোড 0 থেকে কত হয়েছে? +2 হয়েছে, জারণ মান বৃদ্ধি পাইছে। জারণ মান বৃদ্ধি পাইলে সেটা জারণ। তাহলে অ্যানোডের লাগবে জারণ মান, দেয়া আছে জারণ মান, বসায় দিই 0.76 প্লাস। ক্যাথোডের লাগবে বিজারণ মান, দেয়া আছে কি মান? ক্যাথোড দেখো 0 থেকে +2 হয়েছে, তার মানে বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পাইলে কি জারণ? সরি, বিজারণ না, বৃদ্ধি পেলে জারণ। তাহলে অ্যানোডের লাগবে বিজারণ মান, দেওয়া আছে জারণ মান। তো কি করতে হবে? ওরা যেহেতু উল্টা দিছে আমরা উল্টায় দিব, যে ডেটাটা দেওয়া আছে তার আগে মাইনাস নিয়ে আসবো। তাহলে কত দেওয়া আছে? 0.13, তাহলে -0.13। তারপরে এবার এটাকে 0.76 থেকে এটা মাইনাস করে দেবো, মাইনাস করলে কত? 0.63
ভোল্ট। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এই যে এটা, এটা একদম সহজ জিনিস। হ্যাঁ, এরপর যাই পরেরটা। নিকেল নিকেল 2+, সিলভার প্লাস সিলভার কোষের জন্য নিকেল 2+ ইনট সেল দেওয়া আছে, সিলভার ইনট সেল দেওয়া আছে, বলছে ইনট সেল কত হবে? আচ্ছা, এটা বুয়েট প্রিলি 23-24। হ্যাঁ, বুয়েট প্রিলি 23-24। আচ্ছা ভাইয়া, এখন দেখো ইনট সেল ইকুয়াল টু ই অফ অ্যানোডের অক্সিডেশন। অ্যানোডের কি লাগে? জারণ মান লাগে, আর ক্যাথোডের বিজারণ মান লাগে, সেম জিনিসই। হ্যাঁ, ক্যাথোডের রিডাকশন, ক্যাথোডের বিজারণ মান। তাহলে এখন স্যাররা একটু খেয়াল করে দেখেন তো, অ্যানোড আর ক্যাথোড, সিলভার আর নিকেলের মধ্যে সক্রিয়তা সিরিজ উপরে আছে কে? উপরে আছে নিকেল, উপরে আছে নিকেল, তাহলে নিকেল হচ্ছে অ্যানোড, সিলভার আছে নিচে, তাহলে সিলভার ক্যাথোড। এখন অ্যানোডের লাগবে জারণ মান, মানে নিকেলের লাগবে আমার জারণ মান, দেওয়া আছে কি মান? নিকেলের লাগবে জারণ মান, দেওয়া আছে কি মান? দেওয়া আছে হচ্ছে যে নিকেল 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, নিকেল 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে নিকেলের বিজারণ দেখানো হয়েছে এখানে, কিন্তু আমার লাগবে কি মান? জারণ মান। তাহলে কি করবো আমরা? উল্টায় দিবে, মান দেওয়া আছে কত? -0.25, আমরা এটাকে প্লাস করে দিব, তাহলে 0.25 যোগ সিলভারের লাগবে আমার বিজারণ মান, এই যে সিলভার প্লাস ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে সিলভারের বিজারণই দেওয়া আছে কত? 0.8, 0.8। এবার এটা যোগ করলে কত হয়? 1.25 মনে হয়, সরি 1.05 ভোল্ট। তাহলে এই যে প্রথমটা হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ তোমার যেটা সূত্র, এই সূত্রে তোমার যেটা লাগবে সেটার বাইরে যদি উল্টা কোনো ডেটা থাকে তুমি উল্টায় দিবা, সিম্পল। আমার লাগতো নিকেলের জারণ মান, ওরা দিছে বিজারণ মান, আমি মানটা উল্টায় দিছি, ওরা দিছে -0.25, আমি প্লাস বসাই দিছি, আমরা এই কাজটাই করব, সিম্পল। জিঙ্ক 2+ জিঙ্ক এবং আয়রন 2+ আয়রন তড়িৎদ্বার দ্বারা গঠিত গ্যালভানিক কোষের ইএমএফ কত? গ্যালভানিক কোষের ইএমএফ কত? এক্স্যাক্টলি সেম, এখানে আমার জিঙ্ক হচ্ছে অ্যানোড, আয়রন হচ্ছে ক্যাথোড। তাহলে জিঙ্কের দেখো লাগবে জারণ মান, দেয়া আছে কি মান? জিঙ্ক 2+ থেকে 0 হয়েছে, 2+ থেকে 0 হয়েছে, তার মানে কি জারণ মান কমছে, আর জারণ মান কমা মানে হচ্ছে বিজারণ, তো লাগবে জারণ মান, দেয়া আছে বিজারণ মান, উল্টাই দিবা, ওইখানে লাগবে বিজারণ মান, বিজারণ মানই আছে, বসায় দিবা, এটা তোমরা পারবা, এটা তোমাদের হোম কাজ। টু মোলার সিলভার নাইট্রেটের দ্রবণ টিনের পাত্রে জমা রাখা হলো, নিচের কোন উক্তিটি সত্য? আচ্ছা, এই ধরনের ম্যাথগুলা এমসিকিউর জন্য ভাইয়া, যদি ম্যাথের ডেটা থাকে তাহলে আমরা ম্যাথ করব, আর যদি ডেটা না থাকে ম্যাথ করারই দরকার নেই। আমরা একটা লাইনই মনে রাখবো যে সক্রিয়তা সিরিজে উপরের ধাতুর লবণ নিচের পাত্রে রাখা যাবে, ঠিক আছে? উপরের ধাতুর লবণ নিচের পাত্রে রাখা যাবে, কিন্তু নিচের ধাতুর লবণ উপরের পাত্রে রাখা যাবে না। এটা একটা কমন সেন্সের ম্যাথ। ধরো এটা তোমার পাত্র, এটা লবণ, এটা পাত্র, এটা লবণ, এখন তুমি উপরের ধাতুর লবণ নিচের পাত্রে রাখছো, এই যে রাখা গেছে, উপরের ধাতুর লবণ নিচের পাত্রে কি রাখা গেছে, পড়ে গেলে মান সমান যাইতো, উপরের ধাতুর লবণ নিচের ধাতুর পাত্রে রাখা গেছে, কিন্তু তুমি পাত্র যদি থাকে উপরে, লবণ নিচে, রাখা যাবে? যাচ্ছে? রাখা যাচ্ছে না, কমন সেন্স। তাহলে উপরের ধাতুর লবণ নিচের পাত্রে রাখা যাবে, কিন্তু নিচের ধাতুর লবণ উপরের পাত্রে রাখা যাবে না। এখন দেখো কার কথা বলছে? বলছে সিলভার নাইট্রেটের দ্রবণ, সিলভার নাইট্রেটের দ্রবণ, তার মানে সিলভারের লবণ, কার লবণ? সিলভারের লবণ, সিলভার নাইট্রেটের লবণ, এটা হচ্ছে সিলভার কি? সিলভার হচ্ছে আমার লবণ, লবণ। আর বলছে টিনের পাত্র, পাত্রকে? পাত্র হচ্ছে টিন। এখন সক্রিয়তা সিরিজে টিন উপরে আছে, সিলভার নিচে আছে, তাহলে পাত্র উপরে লবণ নিচে, এটা সম্ভব? সম্ভব না। তাহলে আমাদের অ্যান্সার কি? আমাদের অ্যান্সার হচ্ছে যে 2 মোলার সিলভার নাইট্রেট দ্রবণ টিনের পাত্রে রাখা সম্ভব, 2 মোলার সিলভার নাইট্রেট দ্রবণ টিনের পাত্রে রাখা সম্ভব না, রাখা সম্ভব না। অ্যান্সার হয়ে গেছে, অ্যান্সার হয়ে গেছে। এবার তুমি মনে করো যে ম্যাথ করবা, তোমার ম্যাথ করতে মন চাইছে, তাহলে ম্যাথ করলে তুমি কি করবা? তোমার ম্যাথ করলে তুমি লিখবা যে ইনট সেল ইকুয়াল টু ইনট অ্যানোডের অক্স, অ্যানোডের জারণ প্লাস ইনট ক্যাথোডের বিজারণ,
ক্যাথোডের বিজারণ। ঠিক আছে, এখন আমরা কি শিখছিলাম যে সক্রিয়তা সিরিজে উপরে যে আছে সে অ্যানোড, নিচে যে আছে সে ক্যাথোড। এর আল্লাহ দুনিয়ার সব জায়গায় সত্য, শুধু পাত্র পাত্রীর ক্ষেত্রে সত্য না। পাত্র পাত্রীর ম্যাথে সবসময় মনে রাখবা পাত্র সবসময় অ্যানোড। ঠিক আছে, তো পাত্রকে টিন, তাহলে টিন হচ্ছে অ্যানোড। পাত্র অলওয়েজ কি হবে? পাত্র অলওয়েজ অ্যানোড হবে। পাত্র অলওয়েজ অ্যানোড হবে। কারণ কি স্যার? কারণ খুবই সহজ, ক্ষয় হওয়ার চান্স কার আছে? আমরা জানি কি অ্যানোড ক্ষয় হয়, এদিকে পাত্র ক্ষয় হয়, তাহলে অ্যানোড ইকুয়াল টু ক্ষয়, পাত্র ইকুয়াল টু ক্ষয়, ক্ষয় ক্ষয় কাটা গেলে অ্যানোডি পাত্র হয়। ঠিক আছে, তাহলে আমার এখানে কি করতে হবে? অ্যানোডকে মানে পাত্রকে অ্যানোড ধরতে হবে। তো টিনকে হচ্ছে আমি অ্যানোড ধরলাম। অ্যানোডে লাগবে জারণ মান, টিনের দেয়া আছে কি মান? টিনের দেয়া আছে বিজারণ মানে যে +2 থেকে 0 হয়েছে, তার মানে কি কমছে, কমা মানে বিজারণ মান, লাগবে জারণ মান, দেয়া আছে বিজারণ মান, কি করবা? উল্টায় দিবা। তাহলে এটা লিখবো 0.14, 0.14 প্লাস ক্যাথোডের রিডাকশন, ক্যাথোডের বিজারণ মান, ক্যাথোড কি আছে? ক্যাথোডের সিলভার, সিলভার প্লাস ক্যাথোডের বিজারণ মান লাগবে, বিজারণ মানই দেওয়া আছে, তাহলে 0.880। তাহলে এইখানে তোমার একটা ডেটা আসবে এত ভোল্ট, এবং এই জিনিসটা কি পজিটিভ, তাই না? তো আমরা জানি কি, আমরা জানি হচ্ছে যে ইনট সেল পজিটিভ হইলে, ইনট সেল যদি গ্রেটার দেন 0 হয়, পজিটিভ হয়, তাহলে বিক্রিয়া কি? বিক্রিয়া হচ্ছে স্বতঃস্ফূর্ত। আর লবণ রাখা যাবে কি? লবণ রাখা যাবে না, কারণ বিক্রিয়া যদি স্বতঃস্ফূর্ত হয় লবণ রাখা যাবে না। আর ইনট সেল যদি নেগেটিভ হয়, ধরো ইনট সেল নেগেটিভ 0 থেকে কম, তাহলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত না, বিক্রিয়া স্বতঃস্ফূর্ত না, কিন্তু লবণ রাখা যাবে, লবণ রাখা যাবে, তাই না? তো তুমি একটা হচ্ছে যে ডিরেক্ট ম্যাথ না করে অ্যান্সার দিয়ে দিলা যে না পাত্রে লবণ রাখা যাবে না, কারণ আমার এখানে পাত্র উপরে লবণ নিচে, এটা সম্ভব না, লবণ উপরে থাকতে হবে, পাত্র নিচে থাকতে হবে। আরেকটা হলো তুমি যখন দেখলা যে ম্যাথমেটিক্যাল ডেটা দেওয়া আছে, তো ওই ডেটাও তো অ্যান্সার হইতে পারে, পারে না? তো সেক্ষেত্রে তুমি কি করবা? সেক্ষেত্রে এভাবে ম্যাথটা করবা, অলওয়েজ মনে রাখবা যে পাত্রকে অ্যানোড ধরবা। তারপরে যখন এখানে পজিটিভ মান পাবা তখন তুমি সিদ্ধান্ত দিবা যে লবণ রাখা যাবে। আর যদি নেগেটিভ মান দেখো তখন তুমি সিদ্ধান্ত নিবা, সরি যদি পজিটিভ মান দেখো তুমি বলবা যে সব বিক্রিয়া তো স্বতঃস্ফূর্ত, বিক্রিয়া হবে, পাত্র ক্ষয় হয়ে যাবে, তাহলে লবণ রাখা যাবে না। আর যদি এই তুমি দেখো ইনট সেল নেগেটিভ, তার মানে পাত্র এখানে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত না, এখানে কোনো রিস্ক নাই, পাত্র ক্ষয় হবে না, তাহলে লবণ রাখা যাবে। এই টাইপের অ্যান্সার। ঠিক আছে, ওকে, তাহলে যাই আমরা পরেরটাতে। ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণ, ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণ একটি কপারের পাত্রে জমা রাখা হলো। আচ্ছা দেখো, লবণ হচ্ছে ম্যাগনেসিয়াম, লবণ, পাত্র হচ্ছে কপার, জমা রাখা হলো। এখন দেখো লবণ উপরে, ম্যাগনেসিয়াম সক্রিয়তা ম্যাগনেসিয়াম উপরে, কপার নিচে, তো লবণ উপরে পাত্র নিচে, রাখা যাবে? রাখা যাবে। রাখা যাবে মানে কি কোনো বিক্রিয়া হবে? কোনো বিক্রিয়া হবে না। পাত্র ক্ষয় হবে? ক্ষয় হবে না, কিছুই হবে না। তো এরপরে তারা অনেক কিছু দিছে, অপশনে আসো। কপার ক্ষয়প্রাপ্ত হবে, কপার তো লবণ, কপার তো পাত্র, তাই না? পাত্রের কি ক্ষয় হবে? হবে না, পাত্রের ক্ষয় হবে না। বলছে এখানে কি এমত অবস্থায় নিচের কোন বিবরণটি সত্য? এখন তুমি দেখো কপার হচ্ছে পাত্র, ম্যাগনেসিয়াম হচ্ছে লবণ, লবণ উপরে পাত্র নিচে, তার মানে আমার রাখা যাবে, রাখা যাবে। রাখা যাবে মানে বিক্রিয়া হবে না, বিক্রিয়া হবে না মানে পাত্রের ক্ষয় হবে না, পাত্রের কোনো রিস্ক এখানে নাই। তাহলে দেখো কপার ক্ষয়প্রাপ্ত হবে, সত্য না। ম্যাগনেসিয়াম জমা পড়বে না, জমা হবে কেন? বিক্রিত হবে না। কপার জারিত হবে, বিক্রিয়া হবে না, হবে না। ম্যাগনেসিয়াম 2+ বিজারিত হবে না, রাইট। যেখানে বিক্রিয়াই হবে না সেখানে ম্যাগনেসিয়াম 2+ এর বিজারিত হওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন তুমি এইখানে বলো এই ম্যাথ কি করার দরকার আছে? কোনো দরকার নেই। যদি অপশনে ডেটা থাকতো তাইলে তুমি ম্যাথ করতে, আদারওয়াইজ ম্যাথ করার দরকারই নেই। ঠিক আছে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিম্নোক্ত রাসায়নিক কোষের তড়িৎ চালক বল নির্ণয় করো। আচ্ছা কি কি দেওয়া আছে দেখো, lead 2+ 1 মোলার, এটা একটা, তারপর H+H2 এটা একটা, সাথে দেওয়া আছে lead 2+ এর কি দেওয়া আছে?
লেড 2 প্লাস লেডের বিজারণ বিভব দেওয়া আছে। ওকে, ঠিক আছে। এখন আমাকে বলো যে একটা তড়িৎ কোষ যদি আমরা গঠন করি, লেড আছে উপরে, হাইড্রোজেন আছে নিচে, তাহলে এইখানে অ্যানোড কে হবে? অ্যানোড হবে লেড। ক্যাথোড কে হবে? ক্যাথোড হচ্ছে যে এটা প্লাটিনাম ক্যাথোড। হ্যাঁ, তো এখন এই ম্যাথটা আমার কিসের ম্যাথ ভাইয়া? এই ম্যাথটা হচ্ছে আমার নানস্টের সমীকরণের ম্যাথ। যখন তুমি দেখবা যে কনসেন্ট্রেশন দেওয়া আছে, প্রেসার দেওয়া আছে ইত্যাদি দেওয়া থাকে, এগুলো কার? নানস্টের সমীকরণ। তো নানস্টের সমীকরণটা যদি তোমাদের মনে থাকে, কি যেন ছিল নানস্টের সমীকরণটা? যে ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস RT বাই EF, বা অনেকে NF লিখে, সাথে লন প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট, প্রোডাক্টের ঘনমাত্রা বাই রিঅ্যাক্ট্যান্টের ঘনমাত্রা। ঠিক আছে, ওকে। এখন আমরা জাস্ট মান বসায় দিলেই হবে। ওকে, জাস্ট মান বসায় দেব। এখন ভাই দেখো, এখানে ইনট সেলটা তুমি বের করতে পারবা, ডেফিনেটলি বের করতে পারবা। এটা হচ্ছে তোমার অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। ঠিক আছে, এখন তুমি দেখো এই যে এটা ইনট সেল যদি আমরা বের করি, আমরা এই জায়গায় একটু ইনট সেলটা বের করি। দেখো, দেখো ইনট সেল ইকুয়াল টু কি হবে? ইনট সেল ইকুয়াল টু হবে অ্যানোডের অক্সিডেশন, অ্যানোডের জারণ। অ্যানোডকে এইটা লাগবে জারণ মান দেওয়া আছে, কি মান? বিজারণ মান। এই যে +2 থেকে 0 হয়েছে, +2 থেকে 0 হয়েছে, কমছে, বিজারণ মান দেওয়া আছে কত? 0.14। আমরা এটা উল্টায় দিব, মাইনাস আছে প্লাস করে দিব, প্লাস ক্যাথোডের বিজারণ মান। ক্যাথোডকে, ক্যাথোড যে হাইড্রোজেন, আমরা জানি হাইড্রোজেনের বিভব সর্বসম্মতিক্রমে কত দেওয়া হয়েছে? 0 ধরা হয়েছে। তাহলে আমার ইনট সেল কত? ইনট সেল হচ্ছে 0.14। শেষ। তো এখানে বসাবো আমরা কি? এবার এখানে বসাবো হচ্ছে 0.14 মাইনাস আর এর মান কি বসাবো আমরা? আর এর মান বসাবো SI এককে 8.314 ইনটু টি তাপমাত্রা। যদি বলা থাকে ভালো, না বলা থাকলে 25 ডিগ্রি। এখানে বলা আছে কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে কত? 303 কেলভিন, তাই না? 303। ই তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা দেখো, লেডের কত? লেড 2 প্লাস 2। আবার এই যে হাইড্রোজেন H2, আমি বলছিলাম হাইড্রোজেন থাকলে কত? 2। তার মানে এখানে এই ইটা কি? এটা হচ্ছে কতটা ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে, আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। তাহলে আমার এখানে ভাইয়া দেখো H2 2টা, লেড 2 2টা, তাহলে ইলেকট্রন আদান প্রদান কয়টা আসলে? 2টা, তাই না? 2টা। সাথে ফ্যারাডে 96,500 ইকুয়াল টু, না সরি, লন অফ প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট। আচ্ছা, এখানে প্রোডাক্টকে, রিঅ্যাক্ট্যান্টকে, এটা খুবই সিম্পল। দেখো দেখো কি কি দেয়া আছে ভাইয়া? দেওয়া আছে লেড 2 প্লাস। তো তুমি লিখো লেড 2 প্লাস, এটা। হ্যাঁ, আর এখানে আছে S প্লাস আর H2, S প্লাস আর H2। তো সবসময় মনে রাখবা, এই যে দাগটা দেয়া থাকে, যেভাবে দেয়া থাকে, এটা ডান পাশেরটা হচ্ছে প্রোডাক্ট, বাম পাশেরটা রিঅ্যাক্ট্যান্ট। ডান পাশে হচ্ছে তোমার কি বলে উৎপাদ, বাম পাশে হচ্ছে বিক্রিয়ক। তাহলে তুমি উপরে লিখবা ডান পাশের গুলা, ডান পাশের গুলা। এন্ড ডান পাশে কি আছে? লেড 2 প্লাস। লেড 2 প্লাস এর কি লিখবা? এখানে হচ্ছে অ্যাক্টিভ মাস লিখতে হয়, সক্রিয় ভর। সক্রিয় ভর তুমি মনে রাখো রাসায়নিক পরিবর্তনে কি শিখছিলা? সক্রিয় ভর হচ্ছে মোলার ঘনমাত্রা আর আংশিক চাপ। মোলার ঘনমাত্রা, আংশিক চাপ। এখন দেখো লেড 2 প্লাস, এটার মোলার ঘনমাত্রা কত দেয়া আছে? লেড 2 প্লাস এর মোলার ঘনমাত্রা দেয়া আছে যে 1। তাহলে লিখো তুমি 1। H2 হাইড্রোজেন, এই যে H2 এর কি দেওয়া আছে? আংশিক চাপ দেওয়া আছে। তাহলে মোলার ঘনমাত্রা লিখতে হবে, আংশিক চাপও লিখতে হবে, আর কিছু লেখার দরকার নাই। তাহলে আংশিক চাপ তুমি লিখে ফেলো 1। ঠিক আছে, নিচে তুমি কি লিখবা? নিচে কি আছে? লেড। লেডের কিছু দেওয়া আছে, লেড কি? সলিড না? লেড কি? সলিড। সলিডের ঘনমাত্রা বা আংশিক চাপ কিছু লেখার দরকার নাই, সলিডকে তুমি বাদ দিবা। সাথে আছে H প্লাস। এখন দেখো তো ভাইয়া, এই বিক্রিয়ায় এই যে লেড 2 প্লাস 2টা ইলেকট্রন কি করে? দান করে। এই যে এরকম না, লেড 2 প্লাস 2টা ইলেকট্রন দান করে। আচ্ছা, লেড তো হইলো কি বলে এটাকে? লেড তো হইলো অ্যানোড। তাহলে অ্যানোড কি করে? এই লেড 2টা ইলেকট্রন দান করে লেড 2 প্লাস হয়, তাই না? আবার এই যে S প্লাস,
এই দুইটা S প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে H2 হিসাবে জমা হয়, তাই না? তাহলে এখানে S প্লাস কয়টা লাগে ভাইয়া? দুইটা। তুমি যদি সমতা করতে চাও দুইটা। আর এখানে হাইড্রোজেন কয়টা লিখছি আমরা? একটা। তাহলে এর কি করতে হবে? এর হচ্ছে 2 দিয়ে গুণ দিতে হবে সমতা করার জন্য। তো এখন দেখেন স্যাররা S প্লাস এর ঘনমাত্রা কত দেওয়া আছে? 0.4 দেওয়া আছে, 0.4। আর একটা জিনিস মনে রাখবো যে এই যে সহগটা মনে আছে আমরা কি করতাম? এই সহগটারে কি করতাম? ঘনমাত্রার উপরে দিয়ে দিতাম। দ্রাব্যতার ম্যাথও আমরা এসব করছি, তাই না? কেপিকেসির ম্যাথে আমরা এসব এই ধরনের কেমিস্ট্রি অনেক ম্যাথের মধ্যে আমরা এগুলো করে আসছি, যে আংশিক চাপের ক্ষেত্রে আংশিক চাপ ঘনমাত্রা যখন দিয়ে আমরা ম্যাথ করি তখন এই যে সহগগুলোর আমরা কি করি? সহগটা ঘনমাত্রার উপরে চলে যায়, তাই তো? উপরে চলে যায়। ব্যাস, এবার তোমার ডাটা হয়ে গেছে। বাকি কাজ হচ্ছে তুমি ক্যালকুলেটর চাপ দিলে যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার। তো নানস্টের সমীকরণে কিছুই না, নানস্টের সমীকরণ হচ্ছে ডেটা বসানোটা ইম্পর্টেন্ট। তুমি ডেটা বসাইতে পারো কিনা, 4-5 রকমের ম্যাথ আছে, জাস্ট ডেটাটা ইনপুট করতে পারলেই হয়েছে, বাকি কিচ্ছু লাগে না। তো ডেটাটা যে এইভাবে তুমি ইনপুট করবা, রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্ট তুমি পাশাপাশি লিখবা, ডান পাশটা হচ্ছে তোমার প্রোডাক্ট, বাম পাশটা রিঅ্যাক্ট্যান্ট। আর যারা বিক্রিয়া বুঝো তাদের জন্য তো কোনো প্যারাই নেই। আর হচ্ছে এখানে তুমি সমতাটা ইম্পর্টেন্ট, যে তুমি সমতাটা করে তারপর সহগটা লিখবা। যেমন এখানে যদি শুধু S প্লাস 0.4 লিখে আসো ভুল, তোমার এখানে সমতা করে যে সহগটা পাবো ওইটা তোমার উপরে পাওয়ার হিসেবে চলে যাবে, ঠিক আছে? যাই পরেরটাতে। আচ্ছা, ই অফ কপার 2+ দেওয়া আছে এবং আয়রন 2+ দেওয়া আছে। বলছে এখানে কোন দুইটা সত্য? ওকে ফাইন। দেখো প্রথমটা বলছে তামার পাত্রে ফেরাস সালফেট দ্রবণ রাখা যায়। তামার পাত্রে ফেরাস সালফেট, কপার আর আয়রন উপরে আছে, কে সক্রিয়তা সিরিজে আয়রন উপরে আছে, কপার নিচে আছে। তার মানে তামার পাত্রে কপারের পাত্রে ফেরাস সালফেট দ্রবণ রাখা যাবে, অবশ্যই রাখা যাবে। তার মানে এটা কারেক্ট, এটা কারেক্ট, প্রথমটা কারেক্ট, এতে কোনো সন্দেহ নাই, প্রথমটা কারেক্ট, রাখা যাবে। এরপর বলছে তামার পাত্রে ফেরাস সালফেট দ্রবণ রাখা যাবে না, এটা সত্য না, এটা মিথ্যা, এটা হবে না, কারণ তামার পাত্রে ফেরাস সালফেট দ্রবণ অবশ্যই রাখা যায়। এরপর বলছে লৌহ পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা যায় না, লোহা উপরে, আয়রন উপরে আছে, কপার নিচে আছে, নিচের থেকে লবণ রাখা যাবে? নিচে থেকে রাখা যাবে? রাখা যাবে না, তার মানে এটা কারেক্ট না। এরপর বলছে লৌহ পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা যায় না, হ্যাঁ এটা সত্যি। তাহলে আমার সত্যি কোনটা? 1 আর 4 হচ্ছে আমার সত্যি। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এই যে এটা লাস্টেরটা, 3 নাম্বারটা। 3 নাম্বার হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? যাই পরেরটাতে। নিচের কোন সমীকরণটি সঠিক? আচ্ছা, আমরা একটু আগে যেটা দেখে আসছিলাম যে ই সেল ইকুয়াল টু ই নট সেল, এখানে কি ছিল? মাইনাস ছিল, আর ওই পাশে প্রোডাক্ট উপরে ছিল, রিঅ্যাক্ট্যান্ট নিচে ছিল। তো লগের পরে যদি, লগ বা লনের পরে যদি আমরা উল্টায় দিই, সামনে চিহ্নটাকে চেঞ্জ করা যায়। তোরা এক্স্যাক্টলি তাই করছে। ই সেল ইকুয়াল টু ই নট সেল, মাইনাসের জায়গায় প্লাস দিছে, RT/NF লন এই জায়গায় উল্টায় দিছে, প্রোডাক্ট উপরে থাকার কথা, এখানে রিঅ্যাক্ট্যান্ট উপরে নিয়ে আসছে, আর কোনো পার্থক্য নাই। তাহলে এটাই অ্যান্সার, ঠিক আছে? এখানে দেখো এরা প্লাস দিছে কিন্তু প্রোডাক্ট আর রিঅ্যাক্ট্যান্টে কোনো চেঞ্জ আনে নাই, তার মানে এটা ভুল, ঠিক আছে? নিকেল 2+ 0.01 মোলার, কপার 2+ এত, সেল বিভব দেওয়া আছে। তাহলে নিকেল 2+ নিকেল তড়িৎদ্বারের প্রমাণ তড়িৎদ্বার বিভব কত হবে? প্রমাণ তড়িৎদ্বার বিভব কত হবে দেওয়া আছে, কপার 2+ কপার 0.34। ওকে, অনেকগুলা ডেটা দেওয়া আছে, আমাদের কিছু মান বের করতে হবে। আমি এগুলা ডেটাগুলো ইনপুট করে তোমাদের দেখাচ্ছি। যে একটা দেওয়া আছে নিকেল 2+, এটার ঘনমাত্রা সহ দেওয়া আছে, ফাইন। কপার 2+ কপার, এটা ঘনমাত্রা সহ দেওয়া আছে, তার মানে এটা কি? এটা হচ্ছে নানস্টের সমীকরণে যাইতে হবে। এবং এদের সেল বিভবও দেওয়া আছে 0.59, এটা ঠিক আছে, 0.59, এটা গেল এটা। এবার আসো, বলছে নিকেল 2+ নিকেল তড়িৎদ্বারের প্রমাণ তড়িৎদ্বার বিভব কত হবে? নিকেল 2+ নিকেলের প্রমাণ তড়িৎদ্বার বিভব কত হবে? এই যে এইটার মানটা আমাদের কাছে জানতে চাইছে, এটা। আর এখানে ডেটা হিসাবে আরেকটা জিনিস আমাদেরকে দিয়ে দিচ্ছে, কপার 2+ কপার 0.34, এটা ক্লিয়ার? এবার আসো আমরা মান বসাই, এবার আসো আমরা সূত্র লিখি, তাইলে বুঝবা যে এখানে কি চাইছে। আমি বারবার বলছি যে নানস্টের সমীকরণ শুধু ডেটা বসাইতে পারলে হবে, আর কিছু লাগে না। দেখো ই সেল
ইকুয়াল টু ই নট সেল মাইনাস মাইনাস আরটি বাই ইএফ লন অফ প্রোডাক্ট বাই রিঅ্যাক্টেন্ট। আমি আর প্রোডাক্ট রিঅ্যাক্টেন্ট লিখলাম না, পি আর আর লিখলাম। ঠিক আছে, এবার আসো কি কি দেয়া আছে দেখো। ই সেলের মান দেয়া আছে ওই যে দেখো 0.59, তুমি লিখো 0.59 0.59 ইকুয়াল টু ইনট সেল। ইনট সেল কি নিকেল আর কার, নিকেল আর কপারের, তাই না? নিকেল আর কপারের। এখন ভাইয়া নিকেল আর কপারের মধ্যে অ্যানোড কে, উপরে যে আছে সে উপরে কি আছে, নিকেল আছে, তাহলে নিকেল অ্যানোড কপার ক্যাথোড। তা আসো আমরা লিখি এটাকে, যদি একটু ভেঙে লিখি এটা কি, এটা হচ্ছে ইনট সেল, ইনট সেল, তাই না? তাহলে এটা ইকুয়াল টু কি হবে, এটা ইকুয়াল টু ইনট অ্যানোডের অক্সিডেশন। অ্যানোড কে, অ্যানোড হচ্ছে নিকেল, তাহলে নিকেল নিকেল 2 প্লাস 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 ক্যাথোডের রিডাকশন। ক্যাথোড কে, ক্যাথোড হচ্ছে কপার, তাহলে এই যে কপারের রিডাকশন। ঠিক আছে, ওকে। সাথে কি, সাথে মাইনাস আরটি বাই, কারণ আরটি কি, আর এর মান কত, আর এর মান 8.314, তাপমাত্রা দেয়া আছে, দেয়া নাই, তাহলে 25 ডিগ্রি মানে 298 কেলভিন। ই তুল্য সংখ্যা, নিকেল 2 প্লাস কপার 2 প্লাস, তুল্য সংখ্যা কত, 2 আর এফ এর মান কত, 96,500। লন অফ উপরে প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট। আচ্ছা এখন দেখো তো ভাইয়া, তুমি একটু লিখো এখানে কে আছে, নিকেল নিকেল 2 প্লাস আর হচ্ছে কপার 2 প্লাস কপার। এবার দেখো তুমি কারে কারে লিখবা, তোমার ডান পাশে হচ্ছে প্রোডাক্ট, বাম পাশে রিঅ্যাক্ট্যান্ট। হ্যাঁ, এটা কত, নিকেল 2 প্লাস। এবার দেখো ডান পাশে কি আছে, নিকেল 2 প্লাস আছে আয়ন। আয়নের কি থাকে, ঘনমাত্রা থাকে, লিখতে হবে, অবশ্যই লিখতে হবে। তাহলে নিকেল 2 প্লাস কত, 0.01। ঠিক আছে, আর আসে কে, কপার। কপার লিখবা, সলিড লেখার দরকার নেই, বাদ। বাম পাশে আসো, বাম পাশে উপরে আছে কে, নিকেল, লিখবো না, সলিড লেখার দরকার নেই। নিচে আছে কপার 2 প্লাস আয়ন, অবশ্যই লিখতে হবে। কপার 2 প্লাস কত, 0.1 শেষ। এবার দেখো এখান থেকে কি আসে, এখান থেকে আসে 0.59 ইকুয়াল টু ইনট নিকেল থেকে নিকেল 2 প্লাস প্লাস এই যে ইনট কপার 2 প্লাস কপার, এটা মান দেওয়া আছে না যে কপার 2 প্লাস কপার 0.34 মাইনাস এই ডাটাগুলো বসায় দিবা। হ্যাঁ, আমি আর এটা লিখলাম না, 2f লন অফ 0.1 এখান থেকে তুমি কি বের করবা ভাইয়া, এখান থেকে তুমি বের করবা হচ্ছে ই নট নিকেল 2 প্লাস, এটা বের করবা। এটা এখন তোমার কাছে কি এটা চাইছে, তোমার কাছে চাইছে নিকেল 2 প্লাস নিকেল। আমরা বের করছি কি, নিকেল 2 প্লাস, আর চাইছে নিকেল 2 প্লাস থেকে নিকেল। তার মানে তুমি এখানে যে মানটা পাবা সেটাকে উল্টায় দিবা, নেগেটিভ করে দিবা। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে তুমি পরে যে মানটা পাবা, এই মানটা তুমি কি করবা, এই যে এই ইনট সেল, ইনট নিকেল থেকে নিকেল 2 প্লাস ইকুয়াল টু মাইনাস ইনট নিকেল 2 প্লাস থেকে নিকেল। মানে তুমি এখানে যে মানটা পাবা, নিকেল 2 প্লাস এর যে মানটা তুমি পাবা সেটাকে কি করবা, তুমি মাইনাস করে দিবা। মাইনাস করে দিলে নিকেল 2 প্লাস নিকেল চলে আসবে। ঠিক আছে, সিক্রেট 22-23 কোশ্চেন, দারুণ, অনেকক্ষণ পর ম্যাথ করে ভালো লাগছে। তো ঠিক আছে, এই কোশ্চেনটা তোমরা হোপফুলি পারবা। হ্যাঁ, তো জাস্ট বারবার বলতেছি এই নান্সটের সমীকরণে কিভাবে ডেটা বসাইতে হয় এটা শিখো, বাকি ম্যাথ তুমি পারবা। নিচের তিনটি গ্যালভানিক সেলের ইএমএফ এর মান যথাক্রমে E1 E2 E3 1 2 3 বলছে, তাহলে নিচের কোনটি সঠিক আমার E1 E2 E3 এর মধ্যে? এক নম্বরটা দেখো, জিঙ্ক 2 প্লাস, এটা। 2 নম্বর হচ্ছে জিঙ্ক 2 প্লাস কপার 2 প্লাস কপার। ওকে, এরপরে কোনটা, এরপর আবার জিঙ্ক 2 প্লাস কপার, মানে ডেটাটা শুধু চেঞ্জ করছে, বাকি সব সেম। হ্যাঁ, এখন ভাইয়া দেখো তো প্রত্যেকটার ক্ষেত্রেই একটা জিনিস তো সেম, সেটা কি, এই যে ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস
RT by EF ln of product by reactant, এটা, তাই না? এখন এই সমীকরণ সবার জন্য সেম। এখন পার্থক্য হবে কোথায় ভাইয়া? দেখো ই সেল, ইনট সেল, RT, EF সব সেম, শুধু এই লন এর পরে মানটা এই মানটার উপর ডিপেন্ড করবে কে বড় কে ছোট। কেন কেন এই মানটার উপর ডিপেন্ড করবে? কারণ এই মানটাতে হচ্ছে ওরা চেঞ্জ করছে। দেখো এখানে জিঙ্কের কত 1 মোলার, কপারের 0.1, আর এখানে জিঙ্কের 1 কপারেরও 1, এইখানে জিঙ্কের 0.1 কপারের 1, তার মানে চেঞ্জ করছে কোথায়? চেঞ্জ করছে শুধুমাত্র এই মানটাতে, প্রোডাক্ট আর রিঅ্যাকট্যান্টের মানতে। তাহলে এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের এই তিনটার ক্ষেত্রে শুধু এই মানটা টেস্ট করলে আমরা বুঝে যাব কোনটা বড় কোনটা ছোট। বাকি এতটুকু সবার সমান, বাকি এতটুকু সবার সমান, এই যে এতটুকু, এতটুকুতে E1 E2 E3 সবাই সমান। পার্থক্য হবে কোথায়? পার্থক্য হবে এইখানে। ঠিক আছে, তাহলে আসো এবার আমরা দেখি, একটা একটা করে টেস্ট করি। প্রথমটা E1 এর ক্ষেত্রে, হ্যাঁ E1 এর ক্ষেত্রে লন অফ প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্ট। E1 এর ক্ষেত্রে লন অফ প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্ট, প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্ট। প্রোডাক্ট কত? দেখো প্রোডাক্ট হচ্ছে কে? প্রোডাক্ট হচ্ছে কে? জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস কপার 2 প্লাস কপার। এখানে প্রোডাক্ট আর রিঅ্যাকট্যান্ট কিভাবে চিনবা? দেখো এই যে জিঙ্ক 2 প্লাস কপার 2 প্লাস কপার, তাহলে তোমার ডান পাশেটা হচ্ছে প্রোডাক্ট, বাম পাশেটা রিঅ্যাকট্যান্ট। তো ডান পাশে কি আছে? জিঙ্ক 2 প্লাস, বাম পাশে আছে কপার 2 প্লাস। তো জিঙ্ক 2 প্লাস প্রোডাক্ট, কপার 2 প্লাস রিঅ্যাকট্যান্ট। তাহলে উপরে লিখবা জিঙ্ক 2 প্লাস, নিচে লিখবা কপার 2 প্লাস। তো দেখো প্রথমটার ক্ষেত্রে E1 জিঙ্ক 2 প্লাস কত? 1, কপার 2 প্লাস কত? 0.1, 0.1 এইটা। তার মানে এখানে কত আসবে? এখানে আসবে হচ্ছে খুব সম্ভবত 2.3 এইটা। ঠিক আছে, এবার আসো E2। E2 এর ক্ষেত্রে লন অফ E2 এর জিঙ্ক 2 প্লাস কত? 1, কপার 2 প্লাস কত? 1, তাহলে কত আসবে? 0। ঠিক আছে, এবার আসো E3। E3 এর লন অফ E3 এর জিঙ্ক 2 প্লাস কত? 0.1, আর কপার 2 প্লাস কত? 1। ঠিক আছে, এখানে আসবে খুব সম্ভবত -2.3। আমি ভ্যালুগুলা আদৌ বলতেছি আন্দাজ করে, এটা ভ্যালু আমার এদিক সেদিক হইতে পারে, ক্যালকুলেশন এদিক সেদিক হইতে পারে, বাট প্রসেসটা ঠিক থাকলেই হচ্ছে। ক্লিয়ার? ওকে, তাহলে এখন তুমি দেখো ভাইয়া, ধরলাম এই যে ই সেল ইকুয়াল টু ই নট সেল, এইটুকুকে আমরা ধরলাম হচ্ছে এক্স, এইটুকুকে আমি ধরে নিলাম এক্স। আমরা টেস্ট করবো এখন। হ্যাঁ, ধরলাম এই যে এইটুক ভ্যালু, এটার মান আমরা ধরলাম হচ্ছে এক্স। এবার তুমি দেখো E1 এর ক্ষেত্রে, যে এক্স থেকে E1 এর ক্ষেত্রে, এই E1 এর ক্ষেত্রে মানটা কি হবে? মানটা এক্স থেকে 2.3 বাদ যাবে, তাই না? এই যেখানে কি 2.3 পাইছি না E1 এর ক্ষেত্রে, তাহলে এক্স থেকে যে -2.3 বাদ যাবে, RT EF এগুলো বাদ দিলাম। আমার E2 এর ক্ষেত্রে কি হবে? E2 এর ক্ষেত্রে আমার এক্স থেকে 0 বাদ যাবে। কেন 0 বাদ যাবে? এই যে এটা 0, এটা 0 মানে পুরোটাই 0, তাই না? আর E3 এর ক্ষেত্রে কি হবে ভাইয়া? E3 এর ক্ষেত্রে এক্স এর সাথে 2.3 যোগ হবে। কারণ কি আমি পাইছি কত? -2.3। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? এই যেখানে মাইনাস, এখানে যদি মাইনাস আসে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে E1 এর মানটা কমতেছে, E2 যেমন আছে এমনই, E3 এর মান বাড়তেছে। তাহলে সব থেকে বড় কোনটা? সব থেকে বড় হচ্ছে E3, তারপর E2, তারপর E1। তাহলে আমার অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এই যে এটা, দেখো অ্যান্সার হচ্ছে এই যে এটা E3 E2 E1। যদি এখানে ডেটা ক্যালকুলেশনে ভুল হয় তাহলে সিরিজ ভুল হইতে পারে, বাট প্রসেস ঠিক আছে। আমরা আসলে এই প্রত্যেকটার ক্ষেত্রে ম্যাথ করা সম্ভব না। আমরা কি করব? এই যে শুধুমাত্র এই জায়গাটা টেস্ট করব, লনের পরে জায়গাটা টেস্ট করব, যেখানে দেখবো যে মান পজিটিভ আসতেছে, তার মানে পজিটিভ আসা মানে কি? মাইনাস হইতেছে, তার মানে এটা ছোট।
যেখানে শূন্য আসবে সেখানে কিছুই মাইনাস হবে না, নিউট্রাল। আর যেখানে মাইনাস আসবে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে মান আরো বেড়ে যাবে। তো এই হিসাবটা করি আমরা বলে দিতে পারবো যে কোনটা বড় কোনটা ছোট তারপর কোনটা। এটা হচ্ছে কুয়েট 18-19 ম্যাথ, দারুণ একটা ম্যাথ। হ্যাঁ, এবং সিকেরুয়েটে 22-23 আবার সেম ম্যাথটাই, মানে সেম টাইপেরই ম্যাথ আসছে। এই যে E1 E2 E3 E4, এবার তোমার বলতে হবে যে কোনটা বড় কোনটা ছোট। তো প্রত্যেকটার ক্ষেত্রে তুমি কি করবা, এই যে এইটা 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 শুধুমাত্র লনের পরে হিসাব করবা, শুধুমাত্র লনের পরে হিসাব করবা। যেমন দেখো এই যে এখানে 1 আছে, 1 আছে, এই যে 1 1, তার মানে এটা 0 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আর এরপরে বাকিগুলো, যেমন এখানে 0.1 1, এটা হয়ে যাবে 2.3 প্লাস 2.3, এখানে 1.1, এটা হবে মাইনাস 2.3, মানে ওই আগেরটাই, ঘুরে ফিরে আগেরটাই। এটা বাসায় করবা, এটা SW করবা, না পারলে তো আমি আছি, প্যারা নেই। হ্যাঁ, আচ্ছা, এরপরে সিকেরুয়েট টেস্ট 24, এইখানে একটা সিলেবাসের অংশের বাইরে একটা এক্সট্রা ম্যাথ দিছে। এই ম্যাথটা আমরা একটু দেখবো, ইম্পর্টেন্ট। একটি ফুয়েল সেলের মধ্যে 1 atm চাপে এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিউটেন গ্যাসকে দহন করলে নিম্নের সমীকরণ পাওয়া যায়। আচ্ছা, সমীকরণটা কি? সমীকরণ হচ্ছে এটা, C4H18 13/2 অক্সিজেন, 4 কার্বন ডাই অক্সাইড, 5 H2O। এই যে এটা এটা বলছে, এটা করলে ডেল জি এর মান দেওয়া আছে 2762 কিলোজুল পার মোল হলে সেলের প্রমাণ তড়িৎচালক বলের মান করো, মান বের, প্রমাণ তড়িৎচালক বলের মান বের করতে বলছে, ঠিক আছে। প্রমাণ তড়িৎচালক বলের মান বের করতে বলছে। তো এখন আমরা যদি প্রমাণ তড়িৎচালক বলের মান বের করি, তাহলে আমাদের মানটা কিরকম হবে? আমাদের সূত্রটা কি? সূত্র হচ্ছে এই যে এটা, ই নট সেল ইকুয়াল টু ডেল জি নট ডিভাইডেড বাই মাইনাস EF। ব্যাস, এখন আমাদের মান দেয়া আছে না? আমাদের মান দেয়া আছে, কিন্তু তো মান যদি দেয়া থাকে, মানটা ডেটাটা বসায় দিলেই শেষ, ডেটা বসায় দিলেই ম্যাথ শেষ, ঠিক আছে। ডেটা বসায় দিলেই ম্যাথ শেষ। তো আসলে ডাটাগুলো বসায় দেই। আচ্ছা, এখন আমাদের ডেল জি এর মান কি দেওয়া আছে? ডেল জি এর মান দেওয়া আছে মাইনাস 2762 কিলো জুল পার মোল, মাইনাস 2762 কিলো জুলে আছে। আমরা এটাকে কি করব? জুলে নিয়ে আসব, শেষ। এরপরে মাইনাস EF, ই তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা কত ভাইয়া? আমরা যে কোনো একটা হিসাব করব। যেমন আমরা এখানে এই বিক্রিয়াটাতে অক্সিজেনেরটা হিসাব করি, অক্সিজেন ধরে হিসাব করলে হচ্ছে, অক্সিজেনের তুল্য সংখ্যা কত? অক্সিজেনের তুল্য সংখ্যা হচ্ছে 4, তাই না? অক্সিজেন কি? এই যে অক্সিজেন, এর তুল্য সংখ্যা কি? একটা অধাতু। অধাতুর তুল্য সংখ্যা কি? অধাতুর যোজনী ইন্টু অণুতে পরমাণু সংখ্যা, তাহলে কত? 4। এখন এইখানে যে তুল্য সংখ্যাটা এটা আসলে কি? এটা হচ্ছে টোটাল আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। কয়টা আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা হয়েছে? তো এখানে দেখো, এখানে অক্সিজেনের তুল্য সংখ্যা হচ্ছে 4, মানে এই একটা O2 4টা ইলেকট্রন আদান প্রদান করতে পারে। তাহলে আছে কত? আছে 13/2। তাহলে আমার টোটাল এর মানটা কি হবে? টোটাল এর মানটা হবে এই 13/2 ইন্টু 4, তার মানে হচ্ছে 26, ঠিক আছে। তাহলে একটা বিক্রিয়ার আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা আমরা কিভাবে হিসাব করব? এই যে যেমন অক্সিজেন, এটা তুল্য সংখ্যা ইন্টু সহগ, তুল্য সংখ্যা ইন্টু সহগ, সহগ কত? 13/2 ইন্টু তুল্য সংখ্যা কত? O2 এর তুল্য সংখ্যা 4, তাহলে কাটাকাটি করলে 2, 13 দুগুণে 26, তো মানটা বসাই দিব 26 ইন্টু এফ এর মান কত? 96,500। এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার। ছোট ম্যাথ, কিন্তু যেহেতু এই ডেল জিটা সিলেবাসে নাই, এটা পড়ানো হয় নাই, হ্যাঁ, তো চলে আসছে। তো এরকম সিলেবাসের বাইরে টুকিটাকি কিছু জিনিস আসতে পারে, অনেক আসে তা না, 1-2টা আর কি। ওকে, তো তড়িৎ রসায়ন মোটামুটি আমরা দেখলাম, হোপফুলি বুঝতে পারছি যে কি টাইপের কোশ্চেন এখানে আসে। তো এইভাবে আমরা প্রিপারেশন নিব। বিগত বছর অনেক 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 কোশ্চেন আছে, সব তো সারা জীবন ধরে সলভ করা যায় না, তারপরেও টাইপ ভিত্তিকভাবে কিছু কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলে আইডিয়া ক্রিয়েট করা যায় যে কি টাইপের কোশ্চেন হইতে পারে বা কোন কোন টপিক আমরা গুরুত্ব দিব। তো ঠিক আছে বাচ্চারা, আজকে এ পর্যন্তই। সবাই ঠিকঠাক প্রিপারেশন নেই, সবাই ভালো থাকি, সুস্থ থাকি। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।